ও শরীরের গন্ধ আমাকে মাতাল করে দেওয়ার জন্য যথেষ্ট। আর ওর এই জ্বরের শরীরের মধ্যে আমার করা অত্যাচারগুলো আরও দ্বিগুণ কষ্ট দিবে ওকে। ও শরীরের প্রতিটা অংশে আমার কামড়ের দাগ স্পষ্ট। ওর রূপের গরিমা চুরমার করতে আমি সক্ষম। ওকে কষ্ট দিতে দিতে নিঃশ্বাস করে দেওয়ার জন্য এই তো এত কাঠখড় পুড়িয়ে ওকে বিয়ে করা। ওকে ওর অবস্থানে ফেলে আমি শাওয়ার নিয়ে রেডি হয়ে ডাইনিং রুমে চলে আসলাম। আম্মু জলদি খাবার দাও, অনেক ক্ষুধা লেগেছে। নুসরাত কোথায়? ওর শরীর ভালো লাগছে না, তাই রেস্ট করছে। তুমি বরং আমার সাথে খেয়ে নাও, ও পরে খাবে। কিন্তু নতুন বউ রেখে খাওয়া খুবই আনইজি লাগছে। তুই বরং ওর আর তোর খাবার ঘরে নিয়ে যা, আমি এখানে খেয়ে নিচ্ছি। বিয়ে না হতেই পর করে দিচ্ছ? এমনটা না, তবে ও নতুন মানুষ, আর বাচ্চা মেয়েটাকে রেখে কিভাবে খায় বল তুই? আচ্ছা দাও খাবার, ওকে রুমে দিয়ে আসি। তোমারটাও দিই? না দরকার নেই, আমি তোমার সাথেই খাবো, ও রুমে খেয়ে নেবে। আম্মু ওর জন্য খাবার বেড়ে দিল, তা আমি আম্মুকে দেখিয়ে রুমে নিলাম ঠিকই, কিন্তু ওকে না দিয়ে বাইরে গিয়ে আরেক বাড়ির ছাদে কাকদের দিকে ফিকে মারলাম। কাকগুলো রুটি ছেড়ে খেতে লাগলো। সব কাক কা কা করে চিৎকার করে পুরো এলাকা গরম করে তুলেছে। এতে করে আরো অনেক কাক এসে হাজির হলো। আমি মুচকি এসে বারান্দার গেট লাগিয়ে রুমে প্রবেশ করলাম। খাটের দিকে খেয়াল করে দেখি জীর্ণ অবস্থাতেই নুসরাত বিছানায় পড়ে আছে, চোখ জোড়া বন্ধ। শরীর ফর্সা হওয়ার কারণে জ্বরে গালগুলো লাল হয়ে গেছে। একদিনেই বেশ অসুস্থ দেখাচ্ছে, এটাই তো চাই আমি। ও সৌন্দর্যের গরিমা একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়ার পরই আমি সফল হব। এখন যাই, ব্রেকফাস্টটা করে নিই, না হলে আম্মু আমাকে ডাকতে এখানে আসলে ওকে দেখে আমাকে মেরেই ফেলবে। আমি গিয়ে ব্রেকফাস্ট করে আসলাম। আম্মু একটু রেস্ট নিচ্ছে। আমি এই ফাঁকে রুমে এসে দেখি সে একই হালে ও শুয়ে আছে। এখন এই তো সুযোগ, মাথার মধ্যে এই দুষ্টু বুদ্ধি খেলে গেল। ওকে ওই অবস্থাতেই কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গিয়ে দাঁড় করে এক মগ পানি নিয়ে ওর মাথায় ঢেলে দিলাম। ও অনেক কষ্টে চোখ জোড়া খুলে আমার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো। ওর চোখ জোড়া দেখে এখন পাষাণেরও মন গলে যাবে, কিন্তু আমার মন যে গলার বস্তু নয়, এই মনটা পাথরের তৈরি। তাই ওর ইনোসেন্স লুক আমার কাছে কোনো ব্যাপারই না। আমি ওকে আরও কয়েক মগ পানি ঢেলে দিলাম। এবার ও যেন নিজের দিকে খেয়াল করলো। জ্বরের শরীরে ব্যথা যেন হাজার গুণ বেড়ে যায়, তাই দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও যেন উধাও হয়ে গেছে। ওর এই নিষ্ঠুর কাজের জন্য আমার মনে ওর প্রতি ঘৃণার সৃষ্টি হচ্ছে। ও আমার জ্বর ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে এই জ্বর পিটিয়ে তাড়াবে, তারপর আবার টর্চার করার প্রস্তুত নেবে। ওর করা টর্চারের মাত্রা ধীরে ধীরে বেড়ে চলেছে। আমার সহ্যের সীমা লঙ্ঘন করলে ওকে ওই এর ভুক্তভোগী হতে হবে। চুপ আছি এর মানে সারা জীবন চুপ থাকবো এমন না। ওকে বলতেই হবে কেন কেন ও এমন করছে। শাওয়ার শেষে রুমে এসে ভিজা অবস্থায় দাঁড়িয়ে আছি। আমার লাগেজের ওপর আশরাফুল বসে আছে। ভিজে থাকার কারণে শরীরে হাড় কাঁপানো শীতের অনুভূতি পাচ্ছি এই গরমেও। ও এক কথায় জামা কাপড় দেবে না, সেই জন্য এই লাগেজেই বসে আছে। আমি ভেজা কাপড় খুলে যে কিছু পরবো তাও নেই। ওর আলমারির চাবিও ওর কাছেই, তাই আমাকে এই অবস্থাতেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক সহ্য করেছি, আর না এই ভেবেই শরীরে ভেজা কাপড় খুলে ওর মুখের ওপর ফিকে সোজা কথা পেঁচিয়ে বসে পড়লাম। ও আমার জামাগুলো ফ্লোরে ফিকে তেড়ে আমার দিকে এসে আমাকে খাটের উপর চেপে ধরল। কিছুক্ষণ আগেও আশরাফুল আমার সাথে খারাপ ব্যবহার করেছে। অনেকক্ষণ ভেজা জামা কাপড় পরার কারণে যখন আমি শীতে কাঁপছি, তখনও আমার লাগেজে বসে গেম খেলছিল। তাই আমি রাগ করে আমার ভেজা জামাটা খুলে ওর ওপর ফিকে মারি। এতে ও আরও রেগে যায়। আমার পেটে ক্ষতস্থানে আবার হাত দিয়ে চেপে রক্ত বের হওয়ার পর্যন্ত অপেক্ষা করে। তারপর রক্ত বের হওয়ার পর উঠে আবার গিয়ে বসে পড়ে। আমি ভালো মতো কাঁথা জড়িয়ে শুয়ে আছি। শরীরে জ্বরের তাপমাত্রা বেড়ে চলেছে। এদিকে সকাল থেকে না খেয়ে শরীর খুব দুর্বল লাগছে। আমার আব্বুর প্রতি ঘৃণার মাত্রা আরও বাড়তে লাগলো, কারণ এটা হলো সে তার এক্সকে খুশি করতে আমার বলি দিয়েছে। তার এই ভালোবাসার কারণে আমি আমার আম্মুর সর্বদাই অবহেলিত। আর এই যে বিয়ে দিয়ে দিল কালকের থেকে, একবারও কল করে একটু খোঁজও নেয়নি কেমন আছি কি খাচ্ছি। খোঁজ নেবেই বা কেন? সে তার ঘাট থেকে আমাকে নামিয়ে মুক্ত হতে পেরেছে যে। এসব ভাবছিলাম, হঠাৎই দেখি আশরাফুল আমার পাশে বসে সিগারেট খাচ্ছে। কালকে রাতের থেকে এই জিনিসটাকে আমার খুব ভয় লাগে। আগে ঘৃণা করতাম, আর এখন ভয় লাগছে। আমি ভয়ে একটু সরে আসলাম সাইডে, তারপর কাঁথা মুড়ি দিয়ে রাখলাম। কিন্তু ও আমার কাঁথা সরিয়ে আমার মুখে ধোঁয়াটা ছাড়লো। আমি এখনও ভয়ে চুপসে আছি। আর যদি সিগারেট চিপে ধরে তো? নাও এটাতে একটা টান দাও। আপনি কি পাগল? এমন করছেন কেন?
আর প্লিজ বলবেন কেন আর কোন অপরাধের শাস্তি আমাকে দিচ্ছেন? আরে বেবি, জানতে পারবে, একটু সবুর করো। আর জানার জন্য পুরো লাইফই পড়ে আছে যে। এখন একটু সিগারেটে টান দাও তো জলদি। আমি পারি না কান্না করে দিই এমন অবস্থাতে, কিন্তু বারবার এই আমার কান্না লুকিয়ে আমি ওর দিকে তাকালাম। তারপর আস্তে চোখ বন্ধ করে নিলাম। আমি জানি এতে ও টর্চার করবে, কিন্তু আর যাই হোক, সিগারেট খাওয়া পসিবল না আমার জন্য। আমার সামনে ও খাওয়ার কারণে আমার বমি আসছে, আর নিজে খেতে গেলে আমি মরেই যাব। কি হলো, কি বলছি শুনতে পাওনি? আমি নিশ্চুপই থাকলাম। ও অনেকক্ষণ ডাকলো, যদিও গাল চেপে চুল টেনে, কিন্তু আমার সারা শব্দ না পেয়ে ও আমার কানে জোরে কামড় বসিয়ে দিল। এইবারও আমার কোনো রিয়াকশন না দেখে আমার গলা ও হাতের পাশ চেক করলো, আর হার্টবিটও চেক করলো। পরে কোথায় যেন চলে গেল। আমি আর নিতে পারছি না। একদিনেই এত কষ্ট দেওয়া কোনো মানে আছে? কারণ ছাড়া কেউ কোনোদিন এমন করতো না। নিশ্চিত এর কোনো বড় কারণ আছে, আর তাই জন্যই ও এমন করছে। ওর আম্মুর আর আমার আব্বুর রিলেশনের ব্যাপার না এটা এমন কিছুই যা আমার অবগত নয়। কিন্তু আমি কারো এমন ক্ষতি করিনি যে আমার এত কঠিন শাস্তি পেতে হবে। এইসব চিন্তার মধ্যে অনেকটা সময় পার করলাম। অনেকক্ষণ পরিবেশ ঠান্ডা লাগছে। ওই ব্যাটা মনে হয় ঘরে নেই। আমি এই ফাঁকে ড্রেস পরিনি, যেই ভাবা সেই কাজ। আমি আগে চোখ খুললাম, খুলে দেখি রুমে কেউ নেই। তাই জলদি উঠে দৌড়ে আগে গেট লক করেছি। তারপর লাগেজ খুলে একটা ড্রেস বের করে পরে নিলাম। ওর থেকে বাঁচার জন্য গেট না হয় লক করলাম, কিন্তু খাবারটা পাই কোথায়? ফ্রেন্ডদের কল করব, যদি ডেলিভারি দিতে আসে তখন ওই বেটা আমার খবর করে ছাড়বে। কিন্তু তাই বলে না খেয়ে থাকা খুব কষ্টকর। আমি আর না খেয়ে থাকতে পারছি না। দারুণ ক্ষুধার কারণে শরীর কাঁপছে। আমি তাই রুম থেকে বের হয়ে আম্মুর রুমে আসলাম। আম্মু, আমার ক্ষুধা লাগছে, আপনি আমাকে কিছু খাবার দিতে পারবেন? আরে নুসরাত, এসো বসো। তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? সকালে খাওনি? হ্যাঁ, মানে খাবারে তেলাপোকা পড়ছিল তো, তাই খেতে পারিনি। আপনার ছেলে খাবার দিলে তো খাবো। ওই ব্যাটা যদি খবর না করি, আমার নামও নুসরাত না, কিন্তু ওর শক্তির সাথে আমি পেরেই উঠি না। আচ্ছা তুমি বসো, আমি খাবার এনে দিচ্ছি। আম্মু, খাবার আমার হাতে দিতে দেরি? আমার খেতে দেরি হয়নি। উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। তাতে আমার কি পেটে শান্তি তো দুনিয়া শান্তি। খাবার না থাকলে হাজার সুখ মনে হয় না, আর খাবার থাকলে হাজার কষ্ট যেন কিছুই মনে হয় না। আমি খাবার খেয়ে হাত ধুয়ে আম্মুর সাথেই বসে থাকলাম। কালকে যেহেতু আম্মুকে হসপিটালাইজ করা হবে, তাই প্রয়োজনীয় জিনিস আমি ব্যাগে ভরে নিচ্ছি। আম্মুর সাথে আমি কথা বলছি আর কাপড় গুছিয়ে নিচ্ছি। হঠাৎই আশরাফুল এসে আবার মুখ চেপে ধরলো পেছন থেকেই। আমি আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু ঘুম। এতক্ষণ তাহলে একলাই বকবক করলাম আমি? এইদিকে ওনাকে দেখতে দেখতে আশরাফুল আমাকে টেনে রুম থেকে বাইরে নিয়ে আসছে। খবিশটা মুখ এত জোরে ধরেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই হাতে কামড় বসিয়ে দিলাম। খবিশটা মেরে ফেলতে চেয়েছে। হ্যাঁ, মরার পর আর একটা বিয়ে করবে, তাই না? মেরে বালি চাপা দিয়ে দিব বলে রাখলাম। খুব সাহস বেড়েছে দেখছি। তোমার এত সাহস আসলো কিভাবে? আমার হাতে কামড় দাও। ছাড় বলছি, খবরদার আমার সাথে লাগতে আসবে না। অনেক সহ্য করেছি, আর না। আমাকে কি ইনোসেন্স ভাবস? তাহলে একদমই ঠিক ভাবছস। আমি খুবই সহজ সরল। কামড় কেন দিলে তার উত্তর দাও। তুমি কাল থেকে শখানেক কামড় মেরেছ, আমি তো মাত্র একটাই মারছি, তাও ছোট্ট করে। আমার দম বন্ধ হয়েছিল তাই। আর আমি মারা গেলে তুমি টর্চার কাকে করবে সেটা ভেবেই কামড়টা মেরেছি। Just stop it, you stupid girl. Get lost, you duffer. স্টুপিড ডাফার, তোর মাথা শালা খবিস। যদি পারতাম তোরে গ্রিল করে খাইতাম। আমাকে কষ্ট দিতে দিতে আমার জ্বর আনলি, তো তোর থেকে একবার শুধু জানতে পারি কোন কারণে এমন করছিস, তাহলে দেখবি নুসরাত কি জিনিস। এই মেয়েটার মারা যাওয়ার কথা শুনে আমার কেন খারাপ লেগেছিল? আমি তো চাই ওকে কষ্ট দিয়ে দিতে, মৃত্যুর দিকে ঠেলে দিতে। কিন্তু ওর এই মুখে কথাটা শুনে আমার কেন এতটা খারাপ লাগছে? ওর প্রতি কি আমার কারো অত্যাচার খুব বেশি হচ্ছে? না, একদম না। ওর জন্য, শুধু ওর জন্য আমার ছোট ভাই সুইসাইড করতে বাধ্য হয়েছে। ওর লাশটা দেখার সুযোগও পাইনি আমি। আব্বু আম্মুর সেপারেট হওয়ার কারণ ছিল আব্বুর হঠাৎই দ্বিতীয়বার বিয়ে। আম্মুর কোলে তখন ছোট্ট আবির। দুই ভাইকে নিয়ে আম্মু বেরিয়ে আসে।
কিন্তু দ্বিতীয় পক্ষের বেবি না হওয়ার কারণে আব্বু আমাদের দুইজনের মধ্যে একজনকে পাওয়ার জন্য আব্বু কেস ফাইল করে। আমি বড় ছিলাম তাই যেতে চাইনি, কিন্তু আবিরকে ভরণ পোষণের নাম করে জোর করে আব্বু নিয়ে যায়। সে সময় ওর 4 বছর বয়স আর আমার 12 বছরের ছিলাম। ওকে কোনোদিনও দেখা করতে দিত না ওনারা। তবে 1 বছর আগে হঠাৎই আমরা জানতে পারি ও সুইসাইড করেছে। সেই সময় আমি ইন্ডিয়াতে ছিলাম, ওর লাশটাও আমরা দেখতে পারিনি। পরে ওর কিছু জিনিস আম্মু নিয়ে আসে, আর সেখানে একটা ডায়েরির মধ্যে প্রথমে আমি আবির আর নুসরাতের ছবি দেখি। ডায়েরির অর্ধেকই ছিল ওর ড্রিম গার্লকে নিয়ে, আর ফ্যামিলিরও সবার কথা লেখা ছিল। আর সেই ড্রিম গার্লটা যে নুসরাত তা আমার বুঝতে বাকি ছিল না। সুইসাইড নোটে ও ড্রিম গার্লের সম্পর্কে লিখেছিল, আর তাই অনেক খোঁজ করেছি ওর, কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না। তবে আম্মু যখন ওকে খুঁজে বের করে আমাকে বিয়ে করানোর জন্য, সেই সময় আমার রাগে মাথা কাজ করছিল না। আমি চাইনি ওকে বিয়ে করতে, আমি চাইছিলাম ওকে সবার সামনে ছোট করতে। কিডন্যাপের সব প্ল্যানও আমিই করেছিলাম, কিন্তু আম্মুর কথাতে বিয়ের জন্য রাজি হয়েছিলাম। আর ভাবলাম এটাই বেস্ট হবে ওকে সারা জীবন কষ্ট দেওয়ার জন্য। ছাদে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, আর নুসরাতকে কিভাবে আরো কষ্ট দেওয়া যায় তা চিন্তা করছিলাম। পরের দিন সকালে কালকেও একইভাবে আশরাফুল আমাকে কষ্ট দিয়েছে। ওর রাগের কারণটা এখনও আমার জানা হয়নি। আমরা আম্মুকে নিয়ে হসপিটালে এসেছি, ওনাকে ভর্তি করা হয়েছে কিছুক্ষণ আগে। আম্মু আর আব্বু এসেছে। আমার তাদের সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। তারা এই 2 দিন একটা বারও আমার খবর নেয়নি। এতে করে আমার আব্বুর প্রতি আগের অভিমানগুলো আরও জাগ্রত হয়েছে। আমার কপালটা এত খারাপ যা বলে বোঝানো সম্ভব নয়। আমাকে ভালোবাসার মানুষের অভাব নেই, আর যে নুসরাতকে সবাই খুব ভালোবাসে, কিন্তু নুসরাত জাহানকে তার আপন মানুষগুলোই ভালোবাসে না। আমার লাইফের ইম্পর্টেন্ট দুজনই যাদের ভালোবাসার খুব দরকার, তারাই আমাকে ভালোবাসে না। আব্বুটা আমার অজানা নয়, তবে আশরাফুলেরটা আমার অজানা। আব্বু এসে আমার কোনো খোঁজ নেয়নি, সে আম্মুয়ের খবর নিচ্ছে। আর আম্মু কয়েকবার এসে আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি সরে সরে থেকেছি। লাগবে না আমার এমন কাউকে যারা বিয়ে দিয়েই তার দায়িত্ব শেষ ভেবে মেয়ের কোনো খবর নেয়নি। অপারেশন থিয়েটারে আম্মুকে নেওয়ার সময় 2জন পুরুষের আত্মচিৎকারে পুরো হসপিটাল কেঁপে উঠেছিল। আর তারা একজন আমার আপু, অন্যজন স্বামী। আমি নিজের দিকে মনে মনে ভাবলাম, আমার আর আম্মুর মধ্যে কার পার্থক্য? তার জন্য যারা কান্না করছে সেই 2জনই পুরুষ আমাকে কাঁদিয়ে এসেছে সর্বদাই। আমি কোনো কম্পেয়ার করব না, তার ছেলে তার আম্মুর জন্য কান্না করবে, এটা নর্মাল। তবে আমার আব্বু কেন করছে তা মোটেও নর্মাল না। অপারেশন হওয়ার 4 ঘন্টার পর আম্মু প্রথম চোখ খুলল আর সবার সাথে কথা বলল। মানুষটা কত ভালো, তাই কয়েকদিন আমি খুব ভালোই দেখেছি। আমার আর আম্মুর লাইফ কিছুটা সেম। 2জনে এই ভালোবাসার জন্য সব করতে পারি, কিন্তু ভালোবাসাটাই পাই না। আর যাদের কাছে ভালোবাসার আকাঙ্ক্ষা না করি, তারাই ভালোবাসার সাগরে ডুবিয়ে রাখতে চায়। কালকে আম্মুকে বাড়িতে আনা হয়েছে, এখন উনি অনেকটাই সুস্থ। এই কয়েকটা দিন আমি আম্মুর সাথে হসপিটালে ছিলাম, তাই আশরাফুলের কোনো টর্চার সহ্য করতে হয়নি। আজকে রাতে স্টুডিওতে যেতে হবে, কিন্তু আশরাফুল যেতে দিবে মনে হয় না। আসলে এই বাড়ির কেউই জানে না আমি রেডিওতে কাজ করি। আশরাফুল একটা কাজে বাইরে গেছে, এই সুযোগে আমি আম্মুকে খাইয়ে ওনার পাশে বসলাম। আম্মু, একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি রেডিওতে জব করি, সেটা তোমরা জানো? হ্যাঁ জানি তো, তোর আম্মু বলেছিল। ও আজকে তো মঙ্গলবার, তোর শো আছে তো। কিন্তু কিন্তু কি? আশরাফুল জানে না তোর কাজটার ব্যাপারে, আমি বলি নাই ওকে। তুই এক কাজ কর, স্টুডিওতে চলে যা ও আসার আগে। ও আসলে বলবো আমার সাথে রাতে থাকবি, জলদি চলে আসবি কিন্তু। থ্যাঙ্কস এ লট আম্মু, তুমি খুব ভালো। হ্যাঁ এখন তো ভালোই হবই, যাও জলদি। আমি রেডি হয়ে আম্মুর থেকে বিদায় নিয়ে স্টুডিওর উদ্দেশ্যে রওনা হলাম। এখন বাজে 8:30। শো শুরু হবে আরও আধা ঘন্টার পর। এই ভাগে আমি চ্যানেলের ওনারের সাথে কথা বলে নিলাম। আজকে আমার লাইফের ইম্পর্টেন্ট কয়েকজনের গল্প শোনাবো, সেই নিয়ে কথা বলে নিলাম। তারপর 9টার সময় শো শুরু করলাম। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আরজে নুসরাত আছি তোমাদের সাথে লাভ ইজ লাইফের আরেকটা নতুন এপিসোড নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভালোবাসার আরও কিছু গল্প, যা শুনে কারো কাছে খুব ভালো লাগবে, কারো কাছে বোরিং লাগবে, বাট আমি তাও শোনাবো। আজকে স্টুডিওতে না কোনো গেস্ট আসছে আর না কোনো মেল, তাহলে তোমাদের আমি কিভাবে গল্প বলবো ভাবছো তো?
সবাই ভাবাভাবি বাদ দিয়ে চিল করো, কারণ আরজে নুসরাত আজকে তোমাদের তার লাইফের ইম্পর্টেন্ট কিছু মানুষদের ভালোবাসার গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছে। সো স্টে টিউন, লাভ ইজ লাইফ উইথ আরজে নুসরাত। আসছি 5 মিনিটের বিরতির পর মাই শো লাভ ইজ লাইফের নতুন আর একটা এপিসোডে। 5 মিনিটের বিরতির পর আমি আরজে নুসরাত ফিরে এসেছি ভালোবাসার নতুন কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতে। আমি যথাসম্ভব চেষ্টা করব আজকে এই 2টা লাভ স্টোরি শেয়ার করার। যদি সময় সাপেক্ষ হয় তো চলো শুরু করা যাক। আমার প্রথম ভালোবাসার গল্পটা। আমার এই গল্পের মূল চরিত্র রয়েছে আমার আব্বু, আমার আম্মু আর আমার শাশুড়ি। ও বলা হয়নি, আগের সপ্তাহে আমার বিয়ে কমপ্লিট হয়েছে আর আমার শাশুড়ি খুব অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। এখন আসি মূল গল্পে। 1984 সালের দিকে আমার আব্বু আর শাশুড়ি, মানে শ্বশুরি আম্মু, কবি নজরুল কলেজে লেখাপড়া করতেন। আম্মু ছিল ইন্টারের স্টুডেন্ট আর আব্বু অনার্সের। যাই হোক, তাদের প্রথম দেখা হয় অডিটোরিয়ামের নবীনবরণের সময়। আমার শাশুড়ি আম্মু মাশাআল্লাহ দেখতে ছিলেন। ওই সময় খুব কম সক্ষম মেয়ে কলেজে পড়তেন, তাই তাদের উপর ছেলেদের উৎকণ্ঠা কাজ করতো বেশি। আমার শাশুড়িকে দেখে আব্বুর খুব পছন্দ হয়ে যায়। প্রায় 3 মাস ঘোরার পর উনি আব্বুর প্রপোজ রাজি হয়। তারপর তাদের প্রেম শুরু হয়, যেমন কলেজে এসে দেখা করা, চিঠি আদান প্রদান করা ইত্যাদি। হঠাৎ একদিন আম্মু কলেজে আসা অফ করে দেয়, কারণ ওনাকে আমার নানা শ্বশুর বিয়ে দিয়ে দিয়েছিল। সেই সময় মেয়েদের কথা শোনার প্রয়োজন মনে করতেন না, তাই যখন দেখতে এসে আমার শ্বশুর ওনাকে পছন্দ করে, নানা আম্মুকে না জিজ্ঞেস করেই বিয়ে ঠিক করে দেন আর স্টাডিও অফ করে দেয়। 1 সপ্তাহ সময় নিয়ে তাদের বিয়ে হয়। অন্যদিকে আব্বু তো তাকে না দেখতে পেয়ে ব্যাকুল হয়ে যায়। 1 দিন 2 দিন করে 1 মাস পার হয়ে যায় আর আসার তার কোনো খবর নেই। হঠাৎ একদিন আম্মু কলেজে যায় সার্টিফিকেটের জন্য। সেই দিন আব্বুকে আম্মু জানিয়ে দেয় তার বিয়ের কথা। আব্বু এরপর স্টাডি বাদ দিয়ে নেশার জগতে লিপ্ত হয়। আমার দাদা অনেক কষ্ট করেও তাকে ফেরাতে পারছিল না। প্রায় 5টা বছর উনি নিজেকে নেশার জগতে ডুবিয়ে রেখেছিল। কিন্তু 1995-এর দিকে দাদুর হঠাৎই অসুস্থ হয়ে যাওয়ার কারণে আব্বু বাধ্য হয়ে বিয়ে করতে হয় আমার আম্মুকে। কারণ আব্বুর ছোট 2 ভাই বোনকে দেখে রাখার জন্য হলেও তো কাউকে দরকার। গল্পের মাঝে নিচ্ছি একটু ব্রেক, ফিরে আসছি 5 মিনিটের বিরতির পর। স্টে টুইন, লাভ ইজ লাইফ উইথ আরজে নুসরাত। হ্যাঁ হ্যাঁ, কল করছি। আমি তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে কল করলাম, কিন্তু মেয়েটার ধরার নামই নেই। ও ভুলে গেছি, ও তো শুরুর আগে সাইলেন্ট করে নেয় ওর মোবাইল। এখন কি হবে? মেয়েটাকে সব বলে দিবে, তাহলে যে মানুষটার মনে খুব আঘাত পাবে। কল করছি, না ধরলে আমি কি করব? শো অফ করতে বলবো? আমি বলেছিলাম ওকে এই কাজটা করতে হবে না। এখন আমার মান সম্মান সব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। কেমন মেয়ের জন্ম দিয়েছো তুমি? আমার আর কিছু বলার ভাষা নেই। আমি নিস্তব্ধ থাকলাম, কারণ অবুঝকে বোঝানো সম্ভব না। বলুক আমার মেয়ে, সব বলুক। আমার মেয়েটার মনের কষ্টগুলো সবার জানা উচিত। আমি কল না করে FM চালু করলাম স্পিকার দিয়ে। ওরও শোনা উচিত ওর অন্যায়গুলোর কথা। টু মাই শো লাভ ইজ লাইফ ফিরে আসলাম 5 মিনিটের বিরতির পর। আমি আরজে নুসরাত। এরপরের কাহিনী তো চলে যাচ্ছি সরাসরি। আব্বু আম্মুকে দায় পড়ে বিয়ে করেন। উনি তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারেননি কোনোদিন। আমার আম্মুকে উনি সব কিছুই দিতেন, ভালোবাসা বাদে। আম্মু গরিব ছিল, গরিব ঘরের মেয়ে। 6 বোনের সংসার চালানো খুব কষ্টকর ছিল নানার কাছে, তাই অল্প বয়সেই সব মেয়েকে বিয়ে দিতে হয়। আর সে সময় অল্প বয়সে বিয়ে হতো। আম্মুর বয়স ছিল মাত্র 15 আর আব্বুর প্রায় 30 পেরিয়ে গেছিল। মাত্র 15 বছর বয়সেই পুরো সংসারের হাল আম্মুর ওপর পড়ার কারণে সে নিজের যত্ন নিতে ভুলে যান। বিয়ের 4 বছরে আম্মুর বেবি না হওয়ার কারণে সমাজের সকলে খুব করে অপদস্থ করত।
আম্মুর কিছু করার ছিল না। আব্বু চাইতো না কোনো বেবি হোক, কিন্তু আম্মু সবার মুখ বন্ধ করার জন্য আব্বুর পায়ে পড়ে একটা বেবি নেওয়ার জন্য। পরে আম্মুর কথাতে আব্বু রাজি হয় বেবি নেওয়ার জন্য। তারপর আল্লাহর রহমতে আমার জন্ম হয়। আমাকে পেয়ে আম্মুর খুশির সীমানা ছিল না, কিন্তু আব্বু আমাকে পছন্দই করতো না, আর না এখন করে। হয়তো এই কথাগুলো শেয়ার করার কারণে আম্মুর ওপর তার রাগের বর্ষণ হচ্ছে, কিন্তু তাও আমি আজকে বলবো, আর একটা কষ্ট নিতে পারছি না, আর একা কষ্ট নিতে পারছি না আমি। হ্যাঁ, সবাই সে কি শুনতে পাচ্ছেন, আমি তোমাদের আরজে নুসরাত, যে সবার মুখে হাসি ফোটানোর জন্য খুঁজে খুঁজে ভালোবাসার গল্প বের করি। সে নিজেই তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। আমার আব্বু কোনোদিন আমাকে আদর করে বলেনি, মা তোমার কি লাগবে, মা আসো তোমাকে খাইয়ে দিই, মা আসো তোমার আম্মু অসুস্থ তোমাকে স্কুলে পৌঁছে দিই, মা তোমার চুলগুলো ঠিক করে বেনি করে দিই, ওইখানে মেলা বসেছে একটু ঘুরতে নিয়ে যাই। কোনোদিন খাবার এনে বলেনি এটা আমার জন্য, কোনোদিন খেলনা এনেও দেয়নি। এসব না হয় বাদ দিয়ে দিলাম, সে আমার জন্য কোনোদিন স্কুলের কাজেও যেতেন না। সর্বদাই সে টাকা দিয়ে সব কাজ সেরে ফেলতো। তার কাছে আমি কোনো ভালোবাসা না পেলেও হাজারবার বকা খেতে হয়েছে কারণে অকারণে। তার চোখের বিষ ছিলাম আমি। সরি, একটু ইমোশনাল হয়ে গেলাম, মাফ করে দিও প্লিজ সবাই। এখন এই কথাগুলো সাইডে রেখে আর একটা গল্পে যাচ্ছি। তার আগে নিয়ে নিব ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি আরজে নুসরাত। স্টে টিউন, লাভ ইজ লাইফ। নুসরাত, তোর লাইফের এই কথাগুলো কেন বললি না? তোর কথাগুলো শুনে হাজার দশক কান্নাতে ভেঙে পড়েছে। সবাই তোর ফেসবুক পেজে কমেন্ট করছে, তোর বাবার শাস্তি চাইছে। এসব কি সবসময় বলা যায়? আজকে বলার একটা কারণ আছে, তাই বললাম। কারণ আমি শো অন করব, তোর সাথে পরে কথা বলছি। ওকে। আমার শো শুরু করেই সেকেন্ড গল্পটা শেয়ার করলাম। এই গল্পের মানুষটা আমার সবটা জুড়েই বিচরণকারী ছিল। আমার আসক্তি, আমার নেশা, আমার আবির, আমার ভালোবাসার আবির। 2 বছর আগে আমি প্রথম এই রেডিওতে কাজ করার কথা ভাবি, জাস্ট বিকজ আরজে আবিরের জন্য। ওর শোটা ছিল হরর বেসের। ও সকল হরর স্টোরি কালেক্ট করে তা প্রতি বুধবার শোনাতো। ওর শোয়ের নাম ছিল যদি ভূত আসে, জাস্ট কাল্পনিক। ওর শো শোনার আগ্রহ ছিল কারণ ওর কণ্ঠ ছিল মাশাআল্লাহ। ওকে এপিতে নক করে ও আমার তেমন কোনো লাভ হয়নি, তাই আমি জকিতে কাজ করার কথা ভাবলাম। ভাগ্য ভালো ছিল, সেই সময় একটা শোয়ের জন্য মানুষ খোঁজা হচ্ছিল, আর আমার ভাগ্য আরও ভালো ছিল, তাই বেশি কষ্ট করতে হয়নি। আমার ভয়েসটা গড গিফটেড বলা চলে। স্টুডিওতে কাজ করার সময় কথা বলে আবু মানতে চায়নি, কিন্তু আমার জেদকে আমি প্রাধান্য দিয়ে আমি কাজ শুরু করি। কিন্তু আবিরের সাথে দেখা করা চান্স হয়ে ওঠে না, কারণ আমার শো মঙ্গলবার আর বুধবার, আর আবিরের শো শুক্রবার, তাও রাত 12টার দিকে। 2 মাস কষ্টের পর আমাদের স্টুডিওতে একটা ফাংশনের আয়োজন করা হয়, আর সেইখানেই আমি আবিরকে প্রথম দেখি। মাশাআল্লাহ কণ্ঠের সাথে সাথে মাশাআল্লাহ চেহারাও ছিল ওর। বয়সে আমরা ছিলাম 6 মাসে ছোট বড়, আর আনফর্চুনেটলি আমি ওর বড় ছিলাম, তাই ওর সাথে কথা বলার মানে এমন কিছু ভাবা খুব লজ্জার। কিন্তু ও নিজেই এসে আমার সাথে কথা বলে। ও এতটা মিশুক, তাই ওর সাথে বন্ধুত্ব হতে আমার তেমন টাইম লাগেনি। তবে ভালোবাসা কোনোদিন বয়স মানে না, আর এটাই আমার সাথে হয়েছিল। ও আমাকে প্রপোজ করলে আমি রীতিমতো শকড হয়ে যাই। পরে আমি নিজেও আমার মনের কথা ওর কাছে তুলে ধরি। এরপর শুরু হয় আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। স্টুডিওতে সবাই আমাদের জুটির নাম দেয় নিবিড়াচ্ছন্ন, কারণ আমাদের ভালোবাসা নীরব থেকে পরিপূর্ণতা পেত। চোখের ভাষাতেই দুজন দুজনের মনের কথা বুঝতে পারতাম। আমাদের কথা মেসেজই হতো। মাসে একবার দেখা করতাম, তাও স্টুডিওতে। হঠাৎই এসে আমাকে সারপ্রাইজ দিত, আর ওর মুখে যখন আমি শুনতে পেতাম, ও মাই ড্রিম গার্ল, আমার কেন তোমাকে ছাড়া অন্য কিছুই ভালো লাগে না,
সেই সময় আমার খুবই হাসি আসতো, কিন্তু হঠাৎই আমাদের ভালোবাসার রং বদলাতে শুরু করে। ধীরে ধীরে ভালোবাসাতে মরিচা পড়তে শুরু করে। ওর ভাব ভাব যেমন খাপ ছাড়া হতে থাকে। আমার প্রতি কোনো কিছু ওকে আসতে বাধা দিত। ও নিজেকে নিয়ে ব্যস্ত হতে শুরু করে। কিন্তু একদিন ও আমার ভালোবাসা উপেক্ষা করে সকলের মায়া ত্যাগ করে নিজের ডিপ্রেশন কমাতে মৃত্যুর পথ বেছে নেয়। আর তারপর আমি আমার ভালোবাসার মানুষটি থেকে কষ্ট পেয়ে নিজের প্রতি ঘৃণা সৃষ্টি হতে লাগে। আমিও কয়েকবার চেয়েও পারিনি আবিরের মতো করতে, সাহস কুলায়নি। আমি ভালোবাসার জন্য যাকে চেয়েছিলাম সে আমার হয়নি। যার একটু ভালোবাসার জন্য কান্না করতাম সেও কোনোদিন ভালোবাসেনি। আর এখন থাক না, না বলি। ও আর একটা কথা বলতে হয়তো তোমরা আমাকে খারাপ ভাববে, অনেক গালিও দিতে পারো, কিন্তু সত্যিটা বলা জরুরি। আবির আমার হাজবেন্ডের ছোট ভাই ছিল, আর আবিরের মৃত্যুর জন্য আমার হাজবেন্ড আমাকে দোষী মনে করে। তবে সবশেষে একটা কথাই বলার ছিল, নিজের মানুষদের প্রতি ভালোবাসা দিতে না পারুন, একটু যত্নশীল হতে পারেন, তাই তো? তাদের একটু খোঁজ নিতে পারেন, ভুল বুঝে শাস্তি না দিয়ে। আদৌ ভুল ছিল কিনা জিজ্ঞেস করতে পারেন, কারণ অকারণে শাস্তিগুলো কিছুটা কাটা হয়ে যায় মনের গহীনে। আজকে সবাইকে কাঁদিয়ে ছাড়লাম, সবাই ভুল টুটি ক্ষমা করার চোখে দেখবেন। আর আমি আর যে নুসরাত বিদায় নিচ্ছি লাভ ইজ লাইফের আজকের পর্ব থেকে। আর ফিরে আসবো আবার নতুন কোনো ভালোবাসার গল্প নিয়ে। স্টে টুইন। আল্লাহ হাফিজ। শো শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকে না জানি কপালে কি দুঃখ আছে। এখন রাত বাজে 11:30 কাছাকাছি। এতক্ষণে নিশ্চয়ই মিস্টার হোয়াটএভার বাড়িতে চলে আসছে। কিন্তু যদি আমার শো বাই চান্স শোনে, আমাকে মেরে গরম ভাতের সাথে খেয়ে ফেলবে। এতটা খবেশ কেমনে হয় মানুষ? না জেনে না বুঝে আমাকে টর্চার করিস? তোর বেটা কপালে একটা শাকচুনি বউ জুটবে, দেখে নিস। ও মা, ওর বউ তো আমি মোটেও শাকচুনি না। এসব ভাবতে ভাবতেই বাঘের খাঁচায় প্রবেশ করিলাম। কিন্তু কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার ক্ষেত্রেও যেখানে খবিশের ভয় ওখানেই রাত হয়। আম্মু, নুসরাত এত রাতে কোথায় গেছে তুমি জানো না? ও তো আমার রুমে ঘুমায়। মিথ্যা বলতে শিখে গেছে ওই মেয়ের সাথে থেকে। বাহ, কি সুন্দর গুছিয়ে মিথ্যা বলছো, তা ওই মেয়ের জন্য তোমার ছেলের সাথে। গেছে, আমি পাঠিয়েছি একটা কাজে। তোর সমস্যা, তুই যা ঘুমোতে, ও আসলে আমার সাথে ঘুমাবে। কিছুক্ষণ পর গেটের বাইরে দাঁড়িয়ে আছি 5 মিনিট যাবৎ, কিন্তু আম্মুর খোলার নাম নেই। এদিকে কলও ধরছে না, আর কলিং বেল দিলেও সমস্যা। যদি আশরাফুল বাড়িতে থাকে আমাকে কাঁচা গেলে ফেলবে উইদাউট সল্ট। কিন্তু এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা পসিবল? তাই আল্লাহর নাম নিয়ে দিলাম কলিং বেল। কলিং বেল দেওয়ার সাথে সাথেই আশরাফুল এসে গেট খুলে একটা ডেভিল লুক দিল। দৌড় ছাই, এই খবিশ এখন এখানে কি করে? ঘুমায়নি কেন? আমি শেষ এখন। কি হলো ম্যাডাম, আসুন ভেতরে আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আরে আসুন না ম্যাডাম, কি হলো, লজ্জা পাচ্ছেন কেন? আপনার এই শাশুড়ি শ্বশুর বাড়ি ভাবুন না। উপস, এটা তো আপনার শ্বশুর বাড়ি। আর আমি জানি আপনার কি লাগি। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দিবেন বা কিভাবে? ঘরে অসুস্থ শাশুড়ি, স্বামী ঢাকার বাইরে, আর এই সুযোগেই রাত বিরাতে বাইরে গেছেন, উত্তর দিবেনই বা কিভাবে? আর এখন ধরা পড়ে চুপ করে আছেন, তাই না? কি বলতে চাইছো সরাসরি বলো। এত কাহিনী না করে আপনি করে বলছে মনে হচ্ছে কত সম্মান করে আমার। আজকে তুই শেষ। কত বড় সাহস আমার সামনে উচ্চ গলায় কথা বলিস? বাইরে গিয়ে ছেলেদের সাথে রাত পার করতে পারবি, আর আমি জিজ্ঞাসা করলি তোর খারাপ লাগবে কেন? অনেক বার বেড়ে গেছি। আজকে তোর এমন হাল করবো যে বাইরে যাওয়ার কথা মাথায়ও আনবি। তুমি ঠিক কি বলছো একটু বুঝিয়ে বলবে? বলছি, আমি থাকতে তুই বাইরে এত রাতে ছেলেদের সাথে? আর বলতে পারিনি। এর আগে আমার হাত ছেড়ে নুসরাত আমার গালে ঠাটিয়ে একটা চর মেরে দিয়ে আমার কলার চেপে ধরেছে। আমি শক, কারণ একটা মেয়ের হাতে এত জোর থাকতে পারে তা আমার ধারণার বাইরে। আমার রাগে শরীরের রগগুলো তাড়িয়ে গেছে, রক্ত গরম হয়ে কান থেকে ধোঁয়া বের হচ্ছে। ওর চরের থেকে ওর কথাগুলো যেন আরো বিষাক্ত, যা পুরো কলিজার মধ্যে গিয়ে লেগেছে। আমি শুধু স্তব্ধ হয়ে ওর কথা শুনছি। খবরদার আমার চরিত্রের ওপর হাত তুলবে না। সব সহ্য করেছি শুধুমাত্র স্বামী বলে, নইলে কবেই তোমার করা অত্যাচারের জবাব দিয়ে দিতাম। আর এই যে অত্যাচারগুলো করছো বিনা দোষে, আমাকে শাস্তিগুলো দিচ্ছ না, এর ফল ঠিক একদিন তুমি পাবে।
আর সেই দিন কেঁদেও কুল পাবে না কি জন্য অত্যাচার করেছিলে ভেবে। আর নেক্সট টাইম খবরদার আমার শরীরে কোনো রকম অত্যাচার করা হবে তাহলে আই সোয়ার তোমাকে আমি নারী নির্যাতনের কেসে জেলে ভরে দেব। এখন সরো, আমি ফ্রেশ হব, আমার ঘুম পাচ্ছে। বলেই হাঁটা দিলাম। অনেক সহ্য করেছি, আর না। আমি কোনো ফেলনা না যে যার মন চাইবে ব্যবহার করবে, অত্যাচার করবে, কষ্ট দিবে। আমি সব মেনে নিব। আমি সেই ছোট থেকেই অন্যায়ের প্রতিবাদ করে এসেছি, আর আমার কপালে শেষে কিনা এমন একজন এসে জুটলো। আমি রুমে এসে সোজা ওয়াশরুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে নিলাম। বোরখা খুলে আমি বাইরে আসতেই হঠাৎই আশরাফুল ঝড়ের গতিতে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। ওর ঠোঁটে সিগারেট থাকায় আমি একটু ভড়কে গেলাম। ওর হাত জোড়া দিয়ে আমার হাত চেপে ধরার কারণে আমি পা দিয়ে জোরে ওর পায়ে একটা প্যাড়া দিয়ে বসলাম। এতে ও আরও রেগে গেল মনে হয়। ওর চোখগুলো রক্ত লাল হয়ে যাচ্ছে। ও সিগারেট খাওয়া অবস্থায় আমার ওপর ধোঁয়া ছাড়ছে। আমি আর একটু ভয় পেলাম। পা আস্তে সরিয়ে নিতেই ও হঠাৎ আমাকে ছেড়ে সিগারেটটা এক হাতে নিয়ে পাগলের মতো হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে বসলো। আমি ডান দিক থেকে বেরিয়ে আসতে চাইলে ও ওর পা দিয়ে দেয়। এরপর আমি বাম দিকের থেকে আসতে নিলে ও পা দিয়ে দেয়। তাই আমি ওর পা ডেঙ্গিয়ে যেতে চাইছিলাম, হঠাৎই আমাকে টেনে ওর কোলে বসিয়ে দিল। আমার রাগে ওর মাথা ফাটিয়ে দিতে মন চাইছে, কিন্তু না, পারছি না। হাতটা একটু জোরে চেপে জড়িয়ে ধরে রেখেছে, আর আমি ওর সাথে এভাবে বসে থাকতে একদমই প্রস্তুত না। কি সমস্যা? এমন করে ধরে রেখেছো কেন? ছাড়ো, আমি আম্মুর রুমে যাব। বেবি, অত্যাচার করলে কেস করে জেলে ভরার আইন আছে। বাট 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 বউকে আদর করার জন্য তো কোনো শাস্তি এই দুনিয়ার মধ্যে সৃষ্টিই হয়নি। অত্যাচারের কারণে ট্রেড করতে পারছো, কিন্তু তোমার সাথে রোম্যান্স করলে তো আর কোনো অন্যায় হবে না, তাই না? এখন তাহলে চলো না বেবি, রোম্যান্সটা সেরে ফেলি। আমার এত সুন্দর বউটার প্রতি বেশি অন্যায় করেছি, এখন আদর করে পুষিয়ে দিব। বলি ওকে কোলে নিয়ে খাটের উপর ফিকে মারলাম। খুব শখ আমাকে জেলে দেয়ার। এখন থেকে বুঝবা কত ধানে কত চাল। আশরাফুল ইসলামের সাথে লাগতে আসার জন্য রেডি হয়ে নাও। এখন থেকে রোমান্টিক অত্যাচারী হবে তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি। আর আমার প্ল্যান অনুযায়ী খুব তাড়াতাড়ি কিছু করতে হবে, যাতে ওকে আরো কষ্ট পেতে দেখে আমার ভাইটা খুশি হতে পারে। শুধুমাত্র ওর জন্য ও মৃত্যুর পথ বেছে নিয়েছিল। এসব ভাবতে ভাবতে ওর সামনে গিয়ে বসলাম। এই ব্যাটার আবার কি হলো? এমন করছে কেন? অন্য কোনোভাবে আমাকে জব্দ করতে চাইছে না তো? নাকি পুলিশের ভয়ে? না, ও তো ভয় পাওয়ার লোক না। নিশ্চিত আমাকে ইউজ করার কথা নতুন ফন্দি করছে। কিন্তু আমি আর চাই না ওকে এমনভাবে। যে স্বামীর ছোঁয়াতে একরাশ ঘৃণা থাকে, সেই স্বামীর ছোঁয়ার আমার জন্য নিষিদ্ধ। আমি চাই না ও আমাকে ঘৃণার পাত্র হিসেবে শুধু ব্যবহার করেই যাবে। আমি ওর ভালোবাসাও চাই না। আমি শুধু চাই ও ওর ভুলটা বুঝুক, আমাকে নিয়ে ওর মনের ভ্রমটা ভাঙুক। কিন্তু এই মুহূর্তে ওর থেকে পালানোর একটা ফন্দি আঁটতেই হবে, কারণ ও রোম্যান্সের নামে অত্যাচার করবে। তবে আমি আর যাই হোক এসব সহ্য করব না। আমি সোজা হয়ে বসলাম। ও আমার পাশেই বসে মাত্র হাত ধরে টেনে ওর কাছে নিয়ে সে হঠাৎই আমার ফোনটা বেজে উঠল। ফোনটা চার্জে বসানো, এই সুযোগে ওর থেকে পালানোর কে জানি কল করছে। আমি দেখে আসি। এখন না দেখলেও চলবে। তোর ছাদের মাথায় সরো তো। এই চিপকাচিপকি পছন্দ না আমার, খবরদার। আমার আর পারমিশন ছাড়া আমাকে ধরবেন না। অত্যাচার করলে না এমন কাহিনী করলে মানাই তো। এখন তো স্বামীর অধিকারে তোর কাছে আসছি, তাও তোর কষ্ট কেন? ভালো লাগে না? কি হয়েছে? আমি অলরেডি কল ধরে ওই পাশের কথা শুনে স্তব্ধ হয়ে গেছি। আর এদিকে আমার স্বামী নিচের দিকেই খেয়াল করতে ব্যস্ত। সে তার চাহিদার জন্য আমাকে কাছে চাইছে, ঠিক আছে, না হয় আর একবার নিজের ইচ্ছায় বিরুদ্ধে গেলাম। আমি চুপচাপ গিয়ে খাটে বসে পড়লাম। ফোনের অপর পাশে চিৎকার এখনও আমার কানে বাজতেছে। আমি এই মুহূর্তে কী রিয়াকশন দেব ভুলে গেছি। আশরাফুল ঠিক বুঝলো না কেন আমি ওখানে বসে আছি। আমি ওর দিকে তাকিয়ে, কি হলো? আসুন। আপনার স্ত্রী বলে কথা। আপনার কথা না শুনলে তো আবার মনে করবেন কাউকে ভালোবাসি, সেই জন্য আপনার থেকে দূরে থাকি। রাত 3:30। আমি উঠে ওয়াশরুমে চলে আসলাম। আশরাফুল শুয়ে গেম খেলছে। আমি কল ছেড়ে জোরে জোরে চিৎকার করে কেঁদে উঠলাম। আব্বু, আমি চাইনি তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমি চাইনি তোমাকে এত কষ্ট দিতে।
যার ফলে তুমি না ফেরার দেশে চলে যাও। আমি তো চাইছিলাম তোমার ভালোবাসা, কেন তা না দিয়েই চলে গেলে? প্রায় 1 ঘন্টা হতে চললো ওয়াশরুমে গেছে, এখনো কেন বের হচ্ছে না? আমি উঠে ওয়াশরুমের গেটে নক করলাম। কি হলো, এতক্ষণ লাগে নাকি? জলদি বের হয়ে আসো। আমি বের হয়ে আসলাম, চোখ মুছছে। তুমি শাওয়ারটা নিয়ে নাও জলদি, আমাদের এক্ষুনি বের হতে হবে। এত রাতে কোথায় যাবো আজিব? আমি যাব না, আর আর না তুমি যাবে। আর এত রাতে শাওয়ার নিলে ঠান্ডা লাগবে। আব্বু অসুস্থ, আম্মু যেতে বলেছে। তুমি যাও বা না যাও, আমি যাচ্ছি সাথে আম্মুকে নিয়ে। আমি আঙ্কেলের অসুস্থর কথা শুনে জলদি শাওয়ার নিতে গেলাম। শাওয়ার শেষে জলদি রেডিও হয়ে নুসরাতকে আর আম্মুকে নিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু ওই বাড়িতে গিয়ে আমি শকড হয়ে নুসরাতের দিকেই তাকিয়ে রইলাম। আমি চুপচাপ গিয়ে আম্মুর পাশে বসলাম, তেমন কেউ আসেনি। আম্মুকে রেখে আমি সবার দিকে তাকিয়েছিলাম, তারা আম্মুকে সান্ত্বনা দিচ্ছে। আমি চুপচাপই রইলাম। মানুষের জীবন বড়ই অদ্ভুত। এই যে মারা যেতে দেরি, বালিশ আর খাটের থেকে নামাতে দেরি করে নাই। কী রে মা, তুই আগে কেন আসলি না রে মা? তোর বাবার শেষ ইচ্ছে হচ্ছিল তোকে একবার একটু দেখবে, মানুষটা তাও পারলো না রে মা। ওরে নুসরাত, কেন তুই আসলি না রে মা? আমি সব কিছু দেখে শকড। আমি আব্বুর মুখের দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ হলো। আমার আত্মীয় স্বজন সবাই কান্না করছে, আমার শাশুড়িরা যেন কোনো অংশে কম না। আশরাফুল গেছে মসজিদে জানাজা পড়ানোর জন্য, কথা বলতে আর কবর খোঁড়ার লোক ঠিক করতে। সবাই বলছে আব্বুর শেষ ইচ্ছে ছিল আমার সাথে কথা বলা। মৃত্যুর আগে বারবার করে বলেছিল একবার আমার মেয়েটার কাছে ক্ষমা চাইতে পারতাম যদি। কিন্তু না, আমি আসিনি। হয়তো আসতে চাইনি, কারণ আম্মু কল করে বলেছিল তোর আব্বুর শরীর খুব খারাপ হচ্ছে, তুই জলদি চলে আয়। কিন্তু আমি আসিনি। আমাকে আশেপাশের মানুষ অনেক কটু কথাই বলছে। রেডিও স্টুডিওর গল্প অনেকে শুনেছে। কয়েক মাস যাবৎ ভয়েসগুলো আমি ইউটিউবে আপলোড করি, তাই আরও বেশি মানুষ এই ব্যাপারে জানে। বিশেষ করে আমার শাশুড়ির আম্মুকে দেখিয়ে অনেক কথা বলছে। আমি ঠিক বুঝতে পারছি না তারা কেমন মানুষ। একটা মানুষ মারা গেছে, তার জন্য দুঃখ প্রকাশ না করে তারা লাইফের অতীতকে নিয়ে টানা হিজড়া করছে। আমার কেন জানি মনে হচ্ছে আব্বুর মৃত্যুর পেছনে আমার কথাগুলো বেশি কাজ করেছে। এতটা কষ্ট দিতে চাইনি আমি, কিন্তু আমার আর আম্মুর প্রতি আব্বুর ভালোবাসা কেন নেই? অথচ শাশুড়ি আম্মুর জন্য কত কান্না করলেন। আমি চুপচাপ বসে আব্বুর সামনে কোরআন তেলাওয়াত করছি। 1 ঘন্টার পর আশরাফুল আসলো। আমি নিশ্চুপ বসে কোরআন পড়ে চলেছি। ফজরের আজানের পর আব্বুকে কবর দেওয়া হবে। সবাই আমি কান্না না করার কারণেও নানান কথা বলছে। এখন বাজে ভোর 5টার কাছাকাছি, একটু পর জানাজা। তাই আব্বুকে আমার কয়েকজন ভাই ও আশরাফুল মিলে নিচের তলায় নিয়ে যাচ্ছে। আম্মুর কান্নার রোল বেড়ে যেতে লাগলো। আমার শাশুড়ি আম্মু আম্মুকে সান্ত্বনা দিতে লাগলো। আব্বুকে বের করার আগে আমি আশরাফুলের হাত ধরে বললাম, একটু দাঁড়াও। আমি আব্বুর সামনে বসে তার কপালে গালে একটু চুম্বন করে তার মুখ পানে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। সরো, বের করতে দেরি হয়ে যাচ্ছে। লাশ গোসল করতে হবে, জানাজার সময় হয়ে যাচ্ছে। আমার কি হলো জানি না, আমি আব্বুর গলা জড়িয়ে চিৎকার করে কেঁদে উঠলাম, আব্বু আব্বু, আমার আব্বুকে লাশ কেন বলছো তুমি? আমার আব্বু তো মরেনি, সে তো আমার সাথে কথা বলবে। আমার অনেক দিনের শখ আব্বুর আদর নিব, কোথায় সে তো এখনো দেয়নি। আব্বু, ও আব্বু শোনো না, আব্বু একবার শোনো, আমাকে একটাবার একটু আদর করবে আব্বু, ওঠো না। আমি দেখো, আমি বাধ্য মেয়ে হয়ে যাব, কোনোদিন তোমার কথার অবাধ্য হব না, কোনোদিন না। তুমি শুধু একবার ওঠো আব্বু, প্লিজ একটু কথা বলো না আব্বু। আব্বু আব্বু, ও আব্বু। সবাই এই হাহাকার দেখে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আমি শুধু হতভম্ব হয়ে যাচ্ছি এই মেয়ের কাণ্ড দেখে। কতটা বেদনার ওর জন্য। হাতে সুযোগ থাকতেও আসতে পারিনি ওর আব্বুর অসুস্থতার সময়। শুধুমাত্র আমার জন্য আজকে ওনার এত তাড়াতাড়ি সবাইকে ছেড়ে দিতে হলো। সবাই ওকে টেনে সরানোর চেষ্টা করছে, কিন্তু ও যেন আরো বেশি আঁকড়ে ধরতে চাইছে ওনাকে। এবার সবাইকে সরিয়ে ওর সামনে বসে ওকে টেনে আমার কাছে আনতে চাইলাম, কিন্তু ও কিছুতেই সরে আসতে রাজি না। প্লিজ ওনাকে ছেড়ে দাও, মৃত্যুর পর এভাবে ধরলে শরীর ব্যথা পায়। প্লিজ নুসরাত, সরে আসো, ওনার গোসল দিতে দেরি হয়ে যাচ্ছে।
আশরাফুল প্লিজ আব্বুকে বলো আমার সাথে কথা বলতে, আমাকে একটু আদর করতে বলো না প্লিজ। আব্বু বলো, আব্বুকে বলো আমার তার উপর কোনো রাগ নেই, আমি তার সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করব না। প্লিজ বলো না আব্বুকে উঠে আমার সাথে কথা বলতে, বলো না আশরাফুল প্লিজ বলো। ওর কান্না আমার বুকে গিয়ে যেন তীরের মতো বিচ্ছে। আমার জন্য ওর আব্বুকে শেষ দেখাও দিতে পারেনি। আমি ওর কান্নাগুলো ঠিক মেনে নিতে পারছি না, কিন্তু আমার ওর জন্য তো কোনো মায়া কাজ করার কথা না। তাও ওর কান্নাতে আমার মনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কেন? কেন সরানোর জন্য সবাই বলছে, তাই আমি ওকে টেনে আমার সাথে জড়িয়ে ধরলাম। ও কিছুতেই লাশ বাইরে নিতে দিচ্ছে না। ওর মামা তোর ফুফাতো ভাইরা ওনাকে উঠিয়ে নিয়ে গেল। আমি নুসরাতকে ধরে রেখেছি যাতে ও উঠে না যেতে পারে। ও পাগলের মতো চিৎকার করছে, আর আমার শার্টের মধ্যে নাকের জল চোখের জল দিয়ে ভরিয়ে ফেলছে। আমি হাঁটু গেড়ে বসেছিলাম, এখন পুরো আসাম পেতে বসে ওকে জড়িয়ে ধরে রেখেছি। ওর চিৎকারে পুরো রুম কেঁপে উঠছে। ও আমাকে ছাড়িয়ে উঠতে চাইছে, আর অন্যদিকে আম্মুর দাঁত লেগে গেছে। ওনাকে আম্মু আর অন্যরা মিলে সুস্থ করার চেষ্টা করছে। ভোর 5:15 মসজিদের আজান দিতেই সবাই মিলে শেষ দেখার জন্য নিচে নেমে এসেছি। আব্বুর লাশকে গোসল করিয়ে খাটিয়েতে শুয়ে দিয়েছে। আমি গিয়ে খাটিয়ার সামনে বসে পড়লাম। আব্বুর মুখে মাশাআল্লাহ কি সুন্দর হাসি। মৃত্যুর পরে অন্তত এই হাসিটা দেখতে তো পেরেছি। এই হাসি দেখার জন্য গত 21 বছর অপেক্ষা করে যাচ্ছি, আর এই শেষ সময় এই হাসিটা দেখার সুযোগ হলো। আমি আবার চিৎকার করে কান্না করতে লাগলাম। আশরাফুল আমাকে টেনে ওঠানোর চেষ্টা করছে। আমি শক্ত করে খাটিয়ে ধরে রেখেছি, কিন্তু ও অনেকক্ষণ চেষ্টার পর আমাকে টেনে এনে গেট লক করে দিয়েছে। আশরাফুল গেটটা খোলো। দেরি হয়ে যাচ্ছে, তুমি প্লিজ ভেতরে থাকো আর ওনার জন্য দোয়া করো। আমরা ওনাকে জানাজার জন্য নিয়ে যাচ্ছি, তুমি প্লিজ নিজেকে সামলাও বলে আমি দৌড়ে নিচে চলে আসলাম। আমি চিৎকার করতে থাকলাম। গেটের মধ্যে কয়েকটা লাথিও মেরেছি, কিন্তু কারো খোলার নাম নেই। আমি গেটের সামনে বসে পড়লাম। কেন আমি আম্মুর কল দেওয়ার সাথে সাথে আসলাম না? কেন? তাহলে একটাবার অন্তত আব্বুর সাথে শেষ কথাটা বলতে পারতাম। এসব ভাবতে ভাবতেই আমি কখন ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নেই। হঠাৎই আশরাফুলের ডাকে আমি আস্তে করে তাকালাম। উঠো, খাটের উপর গিয়ে শো, এখানে শুয়ে থাকলে ঠান্ডা লাগবে। আব্বুকে কবর দেওয়া কি শেষ? হুম। মাটির নিচে তো অনেক পোকামাকড় আছে, মাটি তো ঠান্ডা। আব্বু সেই জায়গায় ঠান্ডা লাগবে না? তুমি প্লিজ একটু থামো আর খাটে উঠে বসো। আমি আশরাফুলের হাত ধরে আস্তে করে খাটে নিয়ে বসলাম। তারপর ওর দিকে তাকিয়ে রইলাম। আচ্ছা আশরাফুল, তোমার ছোট ভাই আবিরকে যখন কবর দিয়েছিলে তখন তোমার কষ্ট লাগেনি? ওর মুখে আবিরের নাম শুনে মেজাজ গরম হয়ে গেল। তাও আমি চুপচাপই থাকলাম, কারণ এমনি ও একটা শখে আছে, তা বাড়াতে চাই না। জানো, আপু যখন তোমার আম্মুকে ভালোবাসতো সে পৃথিবীর সব থেকে খুশি মানুষ ছিল। আম্মুর বিয়ের পর আব্বুর পথভ্রষ্ট হয়ে যায়, তাকে জোর করে আমার আম্মুর সাথে বিয়ে দেওয়া হয়। আমার জন্ম হয় বিয়ের 4 বছর পর। আমাকে আব্বু পছন্দ করতো না, আর না আমার কোনো জিনিসকে। আবিরের জন্য আমি রেডিওতে কাজ শুরু করি। ও আমার 6 মাসের ছোট ছিল, তাও আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। ওর আর আমার প্রেমের সম্পর্ক ভালো চলছিল, কিন্তু আমার বাড়িতে ও এসে আব্বুকে দেখে অবাক হয়ে যায়। তারপর থেকে ও দূরে দূরে থাকতে শুরু করে। অন্যদিকে ওকে তোমাদের থেকে আলাদা করার কারণে ও আরও কষ্ট পেত। একদিন আমি ওকে সরাসরি জিজ্ঞেস করি, কেন এমন করছে আমার সাথে? তার উত্তরটা ছিল এমন, ফ্ল্যাশব্যাক। আবির প্লিজ প্লিজ বলো কেন আমাকে ইগনোর করছো? প্লিজ বলো। তোমাকে ছাড়া, তোমার সাথে কথা না বলে থাকা আমার জন্য খুবই কষ্টের। নুরসাদ শোন, আমি চাই না আমাদের সম্পর্কের কারণে 2টা সংসারে ভাঙন ধরুক। মানে? আমার আম্মুর ডায়েরিটা আমি পেয়েছি আব্বুর আলমারি থেকে। জানো সেখানে কি লেখা ছিল? কারো সম্পর্কে লেখা ছিল। জানার কথা না তোমার, তাও বলি, সেখানে তোমার আব্বু আর আমার আম্মুর ভালোবাসার বিচ্ছেদের কথা লেখা ছিল। তোমার আব্বুর একটা ছবিও ছিল। ওই দিন তোমাদের বাসায় গিয়ে ওনাকে দেখে আমি চিনে ফেলি, তাই তোমার থেকে দূরে আসি। কারণ আমাদের এক হতে হলে তোমার আম্মুর সংসার নষ্ট হবে। আর একটা কারণ কি জানো?
আমার আম্মুর থেকে আমাকে এনে আব্বু রেখেছিল ওই দিন। কিন্তু আমার নামে সব সম্পত্তি লেখা হলেও ওনার দ্বিতীয় ওয়াইফ রাগ করেন, কারণ উনি সন্তান হওয়ার কারণে আমাকে নিলেও তার কয়েক বছর পর ওনাদের একটা মেয়ে হয়। আর আমার সৎমা চায় তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য তার বোনের মেয়েকে বিয়ে করি। কিন্তু এ তো সম্ভব না, আর তোমাকে ভোলাও সম্ভব না, তাই তোমাদের থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছি। বর্তমান সেদিন আমি আরও প্ল্যান করি পালিয়ে দূরে চলে যাব, কিন্তু আমার আব্বু আমাকে যেতে দেয়নি। উনি আমাকে রাস্তার মধ্যেই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জোর করে নিয়ে আসে। তারপর আমার সাথে ওর আর যোগাযোগ করতে দেওয়া হয়নি। সেই জন্য আব্বুর মনে খুব কষ্ট। আর জানেন, ও খুব বেশি ডিপ্রেশনে থাকতো। আপনি যে ওর মৃত্যুর জন্য আমাকে দায়ীভাবে কষ্ট দিচ্ছেন তাও আমি জানি, কিন্তু আজকে কেন এসব বলছি জানেন? কারণ আজকে আমি স্টুডিওতে হাজার মানুষের সামনে আমার আর আব্বুর ভালোবাসার গল্প শেয়ার করেছি, আর ভেবেছিলাম এই শেষ আমার গল্প বলা। আর আপনার করা টর্চারও শেষ হবে ভেবেই আজকে আপনার সাথে ছিলাম। কিন্তু আমি ভুল করে ফেলেছি, খুব বড় ভুল। আপনার উপর রাগ দেখাতে গিয়ে আমার আব্বুকে হারিয়ে বসলাম। জানেন, এই কথাগুলো আপনাকে বলার কোনো ইচ্ছে ছিল না, তাও বলছি কেন জানো? আমার সাথে এটা তোমার শেষ কথা, তাই ভাবলাম সবটা বলেই না হয় বলে যাই। মানে? না কিছু না, আমি একটু ঘুমাই, তুমি আম্মুর কাছে যাও, আমার কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিও, আর আমার আম্মুর খেয়াল রেখো প্লিজ। তুমি এমন করে কথা কেন বলছো তুমি? না বললাম আব্বু নেই, তাই তাদের দেখে রাখার জন্য। আমি ওর কথার আগামাথা কিছুতেই বুঝতে পারছি না। ও খাটে শুয়ে পড়লো। আমি উঠে রুমের গেটটা একটু লাগিয়ে আরেক রুমে গেলাম। সেখানে আম্মু বসে কান্না করছে। আম্মু ও পাশে বসে চোখের জল মুছছে। একটু পর আমি ডাইনিং রুমে গিয়ে সবার খাবারের আয়োজন করছি। কিছুক্ষণ আগেই এক পাতা স্লিপিং খেয়ে নিয়েছিলাম। তারপর এই আশরাফুল রুমে এসেছিল। অনেক কষ্টে ওর সামনে চোখ মিলে তাকিয়েছিলাম। আশরাফুল বের হতেই আমি উঠে একটা ছোট্ট চিরকুট লিখে আবার এসে শুয়ে পড়ি খাটে। আমি সবার খাবারের ব্যবস্থা করার পর আম্মুর রুমে গেলাম। ওনার অবস্থা তেমন ভালো না। এত অল্প বয়সে স্বামী হারানোর শোক উনি নিতে পারছেন না। ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। আম্মু প্লিজ কান্না করবেন না। মানুষ মরণশীল, একদিন না একদিন আমাদের সবারই মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আর আপনি এভাবে ভেঙে পড়লে নুসরাতকে কে সামলাবে বলুন তো? আমার মেয়েটা কোথায় বাবা? ওকে একটু আমার সামনে নিয়ে আসো, ওকে একটু দেখি মেয়েটাকে। মেয়েটার একটাই কষ্ট, ওর বাবা ওকে কোনোদিন ভালোবাসা দেখায়নি। ও তো ঘুমাচ্ছে আম্মু। ঘুমোচ্ছে মানে? অনেক কান্না করেছে তো, তাই হয়তো ঘুম আসছে। আমাকে বললো আপনার এখানে আসতেও একটু ঘুমাবে। আল্লাহ গো, এ তুমি কি করছো বাবা? আমার মেয়েটা না আবার নিজেকে শেষ করে দেয়। কি বললো উনি মাত্র? আমি ওনার পিছনে দৌড়ে আসলাম। এসে দেখি আম্মু নুসরাতকে ধরে গগন বিদারী চিৎকার করছেন। আমার পা দুটো অসাড় হয়ে গেল যেন। আমি প্রায় নিজেকে জোর দিয়ে ওর সামনে গেলাম। আম্মুর থেকে ওকে ছাড়িয়ে আমি ওর হাতের পার্স চেক করলাম। ঠিকই তো আছে, তবে শরীর মনে হচ্ছে স্বাভাবিকের থেকে একটু ঠান্ডা। আমি কোনো কিছু না ভেবেই ওকে কোলে তুলে হসপিটালের উদ্দেশ্যে দৌড় দিলাম। নিচে নেমে একটা সিএনজিতে উঠে হসপিটালে যাওয়ার জন্য তাড়া দিলাম। ওদের বাড়ি থেকে সামনের একটা হসপিটালেই ওকে জলদি ভর্তি করালাম। পেশেন্টের গার্জিয়ান কে? জি আমি। আপনি পেশেন্টের কি হন? আমি ওর হাজবেন্ড। আপনাকে ডক্টর ইউসান তার কেবিনে দেখা করতে বলেছে এক্ষুনি। আচ্ছা যাচ্ছি, তবে বললেন না তো আমার ওয়াইফের কি অবস্থা? তা ডক্টরের কাছ থেকেই জেনে নেবেন। আমি ডাক্তারের কেবিন খুঁজে সেখানে গেলাম। আপনার স্যারকে বলুন মিসেস নুসরাতের হাজবেন্ড এসেছে। জি আসুন। দাঁড়িয়ে আছেন কেন, বসুন। তাহলে আপনি নুসরাতের হাজব্যান্ড। ওর সাথে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। আপনার কি ওর প্রতি কোনো গভীর ঘৃণা জমিয়েছে কোনো কারণে? আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, তার উত্তর দিন। ছিল, তবে এখন আর নেই। আমি একটা মিথ্যার উপর ভিত্তি করে ওর সাথে খারাপ ব্যবহার করেছি, আর রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি জানি ওর কোনো দোষ ছিল না। আপনি সবটা ক্লিয়ার করতে বড্ড দেরি হয়ে গেছে, সেটা বুঝতে পেরেছেন? কিন্তু আমার আর সংসারের কারণে ও এমনটা করেনি। ওর আব্বুর মৃত্যুর কারণে এমন করেছে। মিস্টার আশরাফুল, আপনি মিথ্যা বলছেন। আর এটা বুঝতে আমার দেরি লাগেনি, কারণ ওর শরীরের প্রতিটা দাগ বলে দিয়েছে ওকে আপনি কতটা কষ্ট দিতেন। একটা মানুষ কোনোদিন একটা কারণে এমনটা করে না। তার ব্রেন যখন বেশি ডিপ্রেশন ফিল করে
তখন এই কাজটা করে। তবে এর ক্ষেত্রে এই ঘটনা 2বার ঘটেছে। ও কতটা ডিপ্রেশন ফিল করে বুঝতে পারছেন? 2 বছর আগে ও এমন করেছিল। তবে সেই সময় স্লিপিং ফিল নয়, বরং নিজের শরীরকে কষ্ট দিচ্ছিল কোনো এক কারণে। পুরো 1 বছর ওর ট্রিটমেন্ট করার পর ও সুস্থ হয়েছিল। অথচ আপনি বিয়ের পর মেয়েটার উপরে এতটাই খারাপ আচরণ করেছেন, ও আবার নিজেকে শেষ করার কথা বাধ্য হলো, আর এমনটা করেও ফেললো। যদিও সময় মতো নিয়ে আসার কারণে ও এই যাত্রায় বেশি ফিরেছে। যাই হোক, একটা কথা বলবো, যদিও আমি ডাক্তার, আমার মুখে এমন কথা মানায় না, তাও বলছি, ভালোবাসা না থাকলে ওকে ওর মতো ছেড়ে দিন। না হয় ওকে ঘৃণা করে এমনভাবে কষ্ট দিয়েন না। আর যদি ভালোবাসা নাও থাকে, মায়া ও দায়িত্ববোধ থেকে ওকে একটু আগলে রাখুন। বেচারা বেশি ভালোবাসার জন্য কাতরায়। সে ছোটোবেলার থেকে বেশি যাকে ভালোবাসতে চেয়েছে, সে ওকে দূরে সরিয়ে দিয়েছে। তাই আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি এসে ডাক্তার হয়ে আমি একটু ভালোবাসা ভিক্ষা চাচ্ছি ওর জন্য। মেয়েটা একটা ভালো মানুষ, যে মন জয় করতে সক্ষম, শুধু ও যাদের খুব করে চাইতো তাদের বাদে। আমি আমার বেস্ট ট্রাই করব। ওর ভালোর জন্য দরকার হয় নিজেকে ওর থেকে দূরে সরিয়ে দিব। তাও আমি চাই আমার মিসেস হোয়াট এভার বেঁচে থাকুক, হ্যাপি থাকুক। রাত 9টা। সকাল থেকে একটার পর একটা শোক সংবাদে মনটা ভীষণ ভারী ভারী লাগছে। আমার মিসেস হোয়াট এভার কীভাবে পারলো এত বড় একটা পদক্ষেপ নিতে? ও এর থেকে বেশি কষ্ট আমি ওকে দিয়েছি। আমি ওর অ্যাপ্রনের বোতাম সরিয়ে পেটের দিকের ক্ষতটা দেখছি। এখানে একদিন আমি সিগারেট লাগিয়ে দিয়ে ওকে কষ্ট দিয়েছিলাম। ওর এত সুন্দর শরীরের অনেক অংশ, কালো দাগগুলো ও আমারই দেওয়া। কতটা কষ্ট পেলে একটা মানুষ পৃথিবীর সকল মায়া ত্যাগ করার চিন্তা করতে পারে। ওর ক্ষততে হালকা ঠোঁট ছোঁয়াতেও নড়ে উঠল। আমি ডাক্তারকে ডেকে আনলাম। ও এখন আউট অফ ডেঞ্জার আছে। ডাক্তার যাওয়ার পর আমি ওর কেবিনের বেডের পাশে শুয়ে পড়লাম। ও মুখটা ঘুরিয়ে নিল। জানো মিসেস হোয়াট এভার, তোমাকে যে কষ্টগুলো আমি দিয়েছি তা সত্যি আমার মন থেকে ছিল না। আমার মস্তিষ্ক সর্বদাই তোমাকে দোষী ভেবে এসেছে, অথচ তুমি এমন কিছুই করনি। আমি ভীষণভাবে দুঃখিত এমনটা করার জন্য। মাফ করা যায় না? প্লিজ একবার বলো তুমি আমাকে মাফ করেছো। আমি উঠে দেখি নুসরাত আবার ঘুম। আমি ওর পাশের থেকে উঠে ওয়াশরুমে চলে আসলাম। ওর কষ্টগুলো উপলব্ধি করা আমার পক্ষে সম্ভব না, তবে নিজের প্রতি প্রচুর ঘৃণা হচ্ছে। একটা নিরপরাধ মানুষকে অকারণে কষ্ট দেওয়ার থেকে জঘন্যর কিছুই নেই। তাই আমি নিজেকে আজকে এই মুহূর্তে এই ডিসিশন নিচ্ছি যে আমি ওকে মুক্ত করে দিব। ওর প্রতি করা অন্যায়ের শাস্তি হিসেবে ওর থেকে দূরে সরে যাব। আমাকে কেন বাঁচালে? আমি তো এত কষ্ট সহ্য করতে বাঁচতে চাই না। কেন তুমি আমাকে বাঁচিয়ে তুললে? আবার কষ্ট দেওয়ার জন্য? 3 বছর পর। আম্মু, আমি রেডিও স্টেশনে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। আর আম্মু, তুমি প্লিজ এত দৌড়াদৌড়ি করো না। কে বলেছে তোমাকে এই বয়সে এত কাজ করতে? আমি যা ইনকাম করি তা দিয়ে তো সংসার চলে যায়, তাও তুমি কেন বাড়ির ভেতর কাজ আনো? আমার ছেলের দায়িত্ব তো পালন করতে পারবো না, তবে আমার মেয়েটার সাথে একটু সহযোগিতা না করলে আমি কেমন মা বল? ওই লোকটার কথা এই বাড়িতে কেউ বললে আমি আর এখানেই আসবো না, বলে দিচ্ছি। আচ্ছা মা, ক্ষমা করে দে, ওর নাম আর নিব না। এখন কাজে যা, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা গেলাম, তোমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যেও। আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, আমার কাছে লকের চাবি আছে। আমি জলদি ফিরে আসবো, কেমন? আচ্ছা মা, যা, জলদি আসিস। আমার বড্ড চিন্তা হয় তোর জন্য। দিনকাল ভালো না, কখন কোথায় কি হয়, আমার খুব ভয় লাগে রে মা। তোমাদের দোয়া ও আল্লাহর ভরসা আছে আমার সাথে, আমার কিছুই হবে না। এখন তাহলে আসছি। হ্যাঁ আসো, জলদি ফিরে এসো। আচ্ছা, দুইজনের কাছ থেকে বিদায় নিয়ে স্টুডিওর উদ্দেশ্যে রওনা দিলাম। আমার 2 জন মায়ের যত্ন ও দায়িত্ব পূর্ণ করতে আমি পেরেছি, আমি খুব খুশি। আর একজন নিজের দায়িত্ব কর্তব্য সব ছেড়ে পালিয়েছে। কাপুরুষ একটা, প্রবলেম ফেস করার ভয়ে আমাকে ডিভোর্স পেপার দিয়ে চলে গেছে। কতটা নিষ্ঠুর হলে কেউ এমন করে? তবে ওর নামের সব সম্পত্তি আর আম্মুকে ও আমার জন্য রেখে গেছে, কিন্তু যে আমার না তার সম্পত্তিও আমার না। তবে আম্মু, উনি আমার আর একটা মা, ওনাকে না রাখার কথা ভাবাও যে পাপ। উনিও ওনার ছেলের উপর রাগ। ওনার মতে এমন ছেলে হওয়া থেকে নিঃসন্তান থাকা ভালো। স্টুডিওতে শো করার যা টাকা পাই আমাদের ছোট সংসারে চলে যায়, কিন্তু তাও আম্মু কাজ করে, টুকটাক হাতের কাজ, সংসার খরচে হেল্প করে। 3 বছর পর দেশের মাটিতে পা রাখতে এই মনটা ভীষণ ফুরফুরে হয়ে গেল। আমি ফিরে এসেছি মিসেস হোয়াট এভার, আমি ফিরে এসেছি। এই
এই অমানুষটার আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আপা, ওকে বেরিয়ে যেতে বলুন। এ কি বলছেন আপা আপনি? ছেলেটা এত বছর পর বাড়ি এসেছে আর আপনি ওকে বের করে দিতে চাইছেন? এটা তো ওরও বাড়ি, ওর এখানে থাকার পুরো অধিকার আছে। ওর কোনো অধিকার নেই এই বাড়ির ওপর। ও যেদিন আমার মেয়েটাকে একলা করে চলে গেছে কাপুরুষের মতো, সেই দিন থেকেই আমার জন্য ও মরে গেছে। আমার ভাবতেও ঘৃণা লাগে ওকে আমি জন্ম দিয়েছিলাম। আর ওর এত সাহস আসলো কোথার থেকে? 3 বছর পর এসে নুসরাতের খবর নেই। ওর মনে নেই 3 বছর আগে ডিভোর্স পেপার দিয়ে চলে গেছিল? আর এতদিন পর এসেও জিজ্ঞেস করে কোন অধিকারে? ওর বউ কোথায়? ওকে বের করে দিন আপা, ওকে বের করে দিন। ও আপনার ছেলে আপা, আপনি এই যদি ওকে দূরে সরিয়ে দেন কিভাবে হবে? আর তাছাড়া নুসরাত তো ডিভোর্স পেপারে সই করেনি, তাই ওদের ডিভোর্সটাও হয়নি। আপনি ওকে ক্ষমা করে দিন আপা। আর ওর এবং নুসরাত একসাথে থাকা খুব জরুরি, কারণ আমার মেয়ে এই জীবনে বিয়ে করবে না বলেছে। আর এত ছোট্ট বয়সে নিজের জীবনের সমাপ্তিটা খুব কষ্টকর হবে, তো অবশ্যই আপনি বুঝতে পারছেন। প্লিজ আপা, নুসরাতের কথা ভেবে হলো আপনি ওকে বের করবেন না, প্লিজ। এতক্ষণ যাবৎ আমি আমার আম্মু আর শাশুড়ি আম্মুর কথাগুলো খুব মনোযোগ শান্তভাবে শুনছিলাম। এখানে আমার বলার কোনো অধিকার আসলেই নেই। আমি তো আরও ভেবেছিলাম শাশুড়ি আম্মু আমাকে ঝাড়ু পিটা করে ঘর ছাড়া করবে, অথচ উনি উল্টো আম্মুর সাথে মন কষাকষি করছে আমাকে রাখার জন্য। হঠাৎই আম্মু উঠে তার রুমে গিয়ে গেট লাগিয়ে দিলেন সজোরে। আমি শাশুড়ি আম্মুর হাত দুটো ধরে ওনার দিকে কৃতজ্ঞতার দৃষ্টি নিক্ষেপ করলাম। আপনি খুব ভালো আম্মু, আপনার মতো মানুষ হয় না। আপনার মেয়েকে কষ্ট দেওয়ার পরও আপনি আমাকে ক্ষমা করেছেন এবং আরেকটা সুযোগ দিতে চাইছেন। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। তবে আজ আমি আপনাকে কথা দিচ্ছি, মরণের আগ পর্যন্ত আমি নুসরাতের হাত ছাড়বো না। আচ্ছা বাবা, দোয়া রইলো তোমাদের জন্য। এখন যাও, ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করো। নুসরাত আসতে আরও 1 ঘন্টা লাগবে। জি আম্মু। তারপর আমি আমার রুমে আসলাম। কি সুন্দর সাজানো গোছানো, দেখেই মনটা ভরে গেল। আমি লাগেজ থেকে আমার টাওয়াল আর একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। এতটা জার্নি করার পর শাওয়ার নেওয়াটাই বেটার, তাই শাওয়ার নিয়ে বের হলাম। বাইরে এসে আমি বারান্দায় একটা চেয়ারে গিয়ে বসলাম আর ভাবতে থাকলাম 3 বছর আগে নুসরাতের প্রতি আমার করা অন্যায়ের কথাগুলো। শো শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এত রাতেও ঢাকার রাস্তায় এত জ্যাম, কি বলবো। স্কুটি থাকার কারণে সাইড কেটে আসতে পেরেছি, তাও থেমে থেমে, না হলে রিক্সা হলে বসেই থাকতে হতো। বাড়িতে এসে গেটে লক খুললাম, কিন্তু আম্মু মনে হয় ভুলে সিটকানিও লাগিয়েছে। এখন আবার তাদের জাগাতে হবে। আমি কলিং বেল চাপ দিতেই দাঁড়িয়ে আছি, খোলার নাম নেই। প্রায় 3 বার কলিং বেল দেওয়ার পর গেটটা খুলল। ঘুমিয়ে পড়েছিলে নাকি? না। মন খারাপ কেন তোমার আম্মু? না তো, আমি ঠিক আছি। না, তুমি ঠিক থাকলে আমাকে দেখেই একটা হাসি দিতে। আজকে তাও দাওনি, কি হয়েছে বলো না। তুই রুমে যা, ফ্রেশ হয়ে খেতে আয়। হঠাৎ কি হলো রে বাবা, 2 বেআইনের ঝগড়া লাগলো নাকি? এই দুজনকে নিয়ে আর পারি না, বাচ্চাদের মতো খালি ঝগড়াই করে। যাই ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় আম্মুর কি হলো দেখা যাবে। আমি রুমে ঢুকে দেখি একটা লাগেজ রুমের মধ্যে। এটা আবার কার, তাও আমার রুমে কেন? আম্মু, ও আম্মু, কোথায় তুমি? আজিব, কোথায় গেলে সব? আমার হঠাৎই ঘুমটা ভেঙে গেল। নুসরাত এইমাত্র চিৎকার করতে করতে রুম থেকে বের হলো মনে হয়। আমি জলদি উঠে রুমে এসে ডাইনিং রুমে চলে আসলাম ওর পেছনে। ওকে দেখে এতদিনে অশান্ত মনটা একেবারে শান্ত হয়ে গেল। ও গিয়ে আম্মুর সাথে কথা বলছে, আমাকে এখনো খেয়াল করেনি। আম্মু, আমার রুমের লাগেজটা কার? কেন জানিস না? কিভাবে জানবো? কেউ কি এসেছে? সন্ধ্যায় একটা অমানুষ এসেছে। আমার মাথা ঘুরে উঠলো এই কথা শুনে। আমি চাই না ওই লোকটার সামনাসামনি হতে। আম্মু আমার পেছনে তাকিয়ে আছে, কথা বলছে, তার মানে ও পেছনেই আছে। আমি ওর মুখও দর্শন করতে চাই না। যখন ওর প্রয়োজন ছিল ও আমাকে কাপুরুষের মতো একলা করে চলে গেছে। আর আজ 3 বছর 15 দিন পরও কেন এসেছে আবার? আমাকে কষ্ট দিতে নিশ্চিত। আমি পিছনে না তাকিয়ে সোজা হাঁটা দিলাম মেন গেটের দিকে। আমি ওর মুখটা দেখতে চাই না। ওকে মেইন গেটের দিকে যেতে দেখি বুঝতে পারলাম ও এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিন্তু আমার যে ওকে খুব প্রয়োজন। যে কটা দিন বাঁচবো ওর সাথে থেকেই বাঁচাতে চাই। আমি দৌড়ে গিয়ে ওর হাত ধরলাম। ও পেছনে না ঘুরে হাত ঝাড়া মেরে সরিয়ে আবার হাঁটা দিল। এবার লাজ লজ্জা ভুলে আম্মুর সামনে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আটকে রাখার জন্য। ও আমার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে ব্যস্ত। আমার হাতে নখরের আঁচড়ও কাটছে, কিন্তু আমার সেদিকে কোনো পদক্ষেপ নেই। ওকে এতদিন পর আলিঙ্গন করতে পেরে মনটা ঠান্ডা হয়ে গেল। প্লিজ
একটা কথা শুনো, ছাড়ো আমাকে। কোন অধিকারে টাচ করছো তুমি আমাকে? তুমি আমার ওয়াইফ, সেই অধিকারে। ও হ্যালো, 3 বছর আগে আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাই আমার উপর তোমার কোনো অধিকার নেই। আর কোন সাহসে তুমি এখানে এসছো? আমার সাহস বরাবর একটু বেশি, তা তুমি জানো, তাই না মিসেস হোয়াটএভার? আচ্ছা, ঝগড়া শেষ হলে চলো, তোমার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। তোমার সাহসে পরোয়া করি না আমি। হাতটা ছাড়ো। আমার ওয়াইফের হাত ধরার পারমিশন নিয়ে ধরতে হবে বুঝি? আমার মেজাজ ভীষণ গরম হয়ে গেল, তাই ওর থেকে হাত ছাড়িয়ে ওর গালে একটা সজোরে থাপ্পড় মারতে চাইলাম, কিন্তু ও আমার হাতটা টেনে ধরে ওর সাথে জড়িয়ে ধরলো। ছাড় আমাকে। আম্মু, তুমি দাঁড়িয়ে কি দেখছো? প্লিজ একটু রুমে যাও না। হঠাৎই ছেলের মুখে এমন কথা শুনে ভ্যাপাচাকে খেয়ে গেলাম। আমিও চাই নুসরাত আর আশরাফুল সুখী হোক। ভুল সুঝে যদি ওরা হ্যাপি হয়, তাতে আমার থেকে খুশি আর কেউ হবে না। যতই মুখে বকি না কেন, ছেলেটা তো আমারই। কি বউ, এমন করো কেন? এতদিন পর আসলাম, একটু আদর করবে তা না, থাপ্পড় মারতে হাত উঠানো হচ্ছে। কি লজ্জা, কি লজ্জা! শেষে কিনা আর যে নুসরাত স্বামীকে অত্যাচার করছে। আমাকে ছাড়তে বলেছি। আচ্ছা, একটু আগে কি যেন বলেছিলে? ডিভোর্স হয়ে গেছে? কখন, কিভাবে, কোথায় হলো বলো তো? তুমি সাইন করোনি পেপারে, তাই ডিভোর্সও হয়নি। আর পেপার তো জমা করা হয়নি কোর্টে, তাই এখনো আমরা মিস্টার অ্যান্ড মিসেস হোয়াটএভারেই আছি, বুঝলেন? আর একটা কথা, তুমি হয়তো এতদিন আমাকে অনেক বকেছো মনে মনে, এখন থেকে সামনে আছি, তাই সামনের থেকে বকা দিও। আর ঝগড়া করার কোনো এনার্জি পাচ্ছি না। প্লিজ ফ্রেশ হয়ে খেতে দাও, তারপর দুজন একসাথে খাবো, কেমন? তোর এনার্জির গোষ্ঠী কেলাই কা পুরুষ লোক বিয়ের পর অত্যাচার করার সময় তোর মনে ছিল না আমি তোর ওয়াই? আমার যখন খুব করে তোর দরকার ছিল তখন মনে ছিল না আমি তোর ওয়াই? এমন কিভাবে মনে পড়লো এতদিন পর? আমার তোর মতো কা পুরুষ স্বামী চাই না। কুল ডাউন বেবি, এত জোরে চিৎকার করলে গলা ভেঙে যাবে তো। কালকে তারপর ভাঙা গলায় শো করবে কিভাবে? এর থেকে এক কাজ করো, ফ্রেশ হয়ে আসো, মাথাতে একটু পানি ঢেলে আসছো, মাথাটা ঠান্ডা হয়ে যাবে একেবারে। আমার মাথা ঠান্ডা নিয়ে তোর টেনশন করতে হবে না। ধরবি না বলতেছি, কানে কথা চাই না? বলেই ওর থেকে হাত সরিয়ে রুমে এসে গেট লক করে দিলাম। ওকে দেখে আমার গা জ্বলে যাচ্ছে। ও কেন আবার আসলো আমার লাইফে? আরে বউ, গেটটা খোলো। এই বউটা, আমার বেবিটা, গেটটা খোলো না, আমি একটু তোমার সাথে কথা বলবো। এই বউ, গেট খুলবা নাকি ভাঙবো? গেটের বাইরে বসে কয়েকশো বার ডাকার পরেও গেট খোলেনি। আমি হতাশ হয়ে ডাইনিং এ বসে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু আসলেন আর আমার পাশে বসলেন। কিছু বলবেন আম্মু? আসলে বাবা, তোমার আম্মুর সাথে কথা বলে আসলাম। উনি একজন হুজুরকে কল করেছেন আর তোমাদের ব্যাপারে কথা বলছেন। কোন ব্যাপারে? তোমার আর নুসরাতের ব্যাপারে। আসলে শরীয়ত মোতাবেক তোমাদের এখনো ডিভোর্স হয়ে গেছে, পেপারে না হলেও। মানে? আসলে ইসলামের নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রীকে রাগের মাথায় যদি তালাক বলে তাহলে ডিভোর্স হয়ে যায়। আর তুমি নুসরাতকে মুখে কলমে ডিভোর্স দিয়ে চলে গেছিলে, আর 3 বছর কোনো যোগাযোগ না করার কারণে তোমাদের ইসলামের দৃষ্টিতে তালাক হয়ে গেছে। এখন তোমার নুসরাতের উপরে স্বামীর রূপে কোনো অধিকার নেই। তাহলে আমি ওকে আবার বিয়ে করে আমার স্ত্রী বানাবো? সেটা সম্ভব নয় আশরাফুল। আম্মু প্লিজ বুঝার চেষ্টা করো, আমি ওকে ভালোবাসি আর আমি চাই ওর সাথে জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে। তাহলে তোমাকে নুসরাতের অন্য জায়গাতে বিয়ে দিতে হবে এবং সেখান থেকে ডিভোর্স দেওয়ার পর তোমার সাথে আবার বিয়ে পড়াতে হবে। এটাকে বলে হিল্লা বিয়ে। অন্য কোনো উপায় নেই? একটা কথা বলবো তোমাকে, ভালোর জন্য বলি, নুসরাতের লাইফে তুমি আর এসো না। আমি আমার মেয়েটাকে এতটা নিচে নামাতে চাই না। সেই ছোট থেকেই নাকি ও কষ্ট সহ্য করে এসেছে, আর বিয়ের পরও অনেক কষ্ট সহ্য করেছে। আমি চাই না তোমার জন্য ও নিজেকে নিচু ভাবুক। তুমি না হয় তোমার আলাদা জগৎ করে দিও, আর মেয়েটার জন্য আমরা আছি। আমি যে ওকে ভালোবাসি আম্মু। আমি চুপচাপ সবটা শুনলাম, তারপর আস্তে করে উঠে রুম থেকে বের হয়ে ছাদের দিকে অগ্রসর হলাম। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে ওই চাঁদটার দিকে তাকিয়েই রইলাম কিছুক্ষণ। ও চাঁদ, তুমি কি বুঝো আমার কষ্ট? তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। ওর কথা সবাই ভাবলো, ওকে কষ্টে রেখে চলে যাওয়া দেখলো, কিন্তু আমার কথা তো কেউ ভাবলো না। কেন চলে গেছিলাম ওকে রেখে তাও কেউ খোঁজও নিল না। আচ্ছা, আম্মু যে বললো ও কষ্টে বড় হয়েছে, আমি কি সুখে বড় হয়েছি? ওর পাশে ওর আব্বু না থাকলে ওর আম্মু ছিল, কিন্তু আমার আব্বুর বিয়ে করে নেওয়ার পর তোমার চাকরির জন্য তুমিও তো আমাকে সময় দিতে না আম্মু। মানছি আমার ভরণ পোষণের জন্য তুমি কষ্ট করেছো, কিন্তু আমি তো জানতাম তুমি কোনোদিন আমাকে আর আব্বুকে ভালোবাসোনি। আমার জন্মটা ছিল অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ আমি জানি আম্মু, তুমি চাওনি আমাকে। আব্বুও হাঁপিয়ে উঠেছিল তোমার ভালোবাসা পাওয়ার আশায়, তাই তো সে নিজের ভালোবাসা খুঁজে চলে গেছিল। হ্যাঁ তুমি খারাপ মা না, তবে আর 10টা মায়ের মতোও না।
ছোটবেলার থেকেই ভালোবাসাহীন বড় হয়েছি। ছোট আদরের ভাইটার মৃত্যুর জন্য নুসরাতকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু ওকে কষ্ট দেওয়ার পর নিজেকেও কষ্ট দিতে ভুলতাম না আমি, কারণ খুব ভালোবাসতাম তো তাই। তাহলে কিভাবে ওর মৃত্যুর কারণ আমি হতাম বলো? ও যে ডিপ্রেশনে ছিল তা তো ডক্টর আমাকে বলেছিল। আমি চাইনি ও আবার আমাকে দেখে মৃত্যুর পথটা বেছে নিক। আমি কারো ভালোবাসা না পেলেও কাউকে ভালোবাসার পর তার মৃত্যুর কারণ কিভাবে হতাম বলো চাঁদ? এই 3টা বছর কতটা কষ্ট কেটেছে তা শুধু আমিই জানি, আর আমার আল্লাহ জানে। গত 6 মাস আগে জানতে পারলাম আমি ক্যান্সারে আক্রান্ত। 6 মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফিরে এসেছিলাম যে কদিন বাঁচবো ভালোবাসার মানুষটির সাথেই না হয় বাঁচবো, কিন্তু না, তা আর হবে না। পরশু যখন জানতে পারলাম ডাক্তার আশা ছেড়ে দিয়েছে, সেদিনই ডিসিশন নিলাম ফিরে আসার। কিন্তু আমি বেঁচে থাকতে আমার ভালোবাসাকে কিভাবে অন্য কারোর সাথে বিয়ে করার কথা ভাবতে পারি? এর থেকে না হয় আবার চলে যাব কোনো অজানায়। আমার আম্মু আমার ভালোবাসা না হয় আমাকে ঘৃণা করে এই জীবন পার করুক। খুব শখ ছিল নুসরাতের কোলে মাথা রেখে ওর হাতের পানি পান করে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তা হবে বলে মনে হয় না, কারণ আমার যে বেশি সময় নেই। আমি ফ্রেশ হয়ে আর বের হইনি। রুমে বসে অনেকক্ষণ কিছু ভাবছিলাম। কেন ও ফিরে আসলো? ভেবে ভেবে কিছুই পেলাম না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো সকালে সোনালি রোদের আলোয়। উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখলাম হঠাৎই আশরাফুলকে দেখে অবাক লাগলো। এই আসলো কোথা থেকে? উফস, কালকেই তো এসেছে, ঘুমের মধ্যেই ভুলে গেছি ব্যাপারটা। এখন নিশ্চয়ই আবার আমাকে এসে ধরবে। ও ধরার আগে আমি দৌড়ে চলে যাই না হয়। যেই ভাবা সেই কাজ, দৌড়ে রুমে এসে গেট লক করতে যাব, ও এসে গেট ধরে বসলো। হাত সরাও, নাহলে হাতের ওপর গেট লক করে দিব। আমি প্রমিস করছি তোমাকে টাচ করব না। আমার লাগেজের থেকে কিছু নেওয়ার আছে, একটু লাগেজটা বের করে দিবে প্লিজ? মিথ্যে কথা বলে রুমে ঢুকতে চাইছে। আমি বোকা না, আমি তোমার ফাঁদে আর পা ফেলবো না। তুমি আর আমার স্ত্রী না নুসরাত, তাই তোমাকে আমি টাচ করব না। প্লিজ লাগেজটা দাও, আমার খুব আর্জেন্ট কিছু নেওয়ার আছে। আমি অবাক হয়ে গেলাম ওর কথায়। এ কি শুনলাম আমি? ও তার মানে ডিভোর্সটা সত্যি মেনে নিয়েছে? ভাবতে ভাবতে গেট ছেড়ে দাঁড়ালাম। ও গেট খুলে এমনভাবে রুমে ঢুকলো যেন আমার সাথে টাচ না লাগে। আরও অবাক করা বিষয় ঘটলো, ও রুমে ঢুকে লাগেজ খুলে তার থেকে 3টা প্যাকেট বের করে লাগেজ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমার কেন জানি ওর যাওয়ার পথটা খুব আকর্ষণ করলো। আমিও ওর পেছনে পেছনে চলে আসলাম। ও ডাইনিংয়ে গিয়ে একটা গ্লাসে পানি নিয়ে কিসে জানি ওষুধ খেতে লাগলো। প্রায় 8টা ওষুধ খাওয়ার পর ও মাথা ধরে ডাইনিংয়ে টেবিলে বসে পড়ল। কিছুক্ষণ পর মাথাটা টেবিলে রেখে চোখ বন্ধ করে নিল। আমি কেন জানি এখানে দাঁড়িয়ে ওর কাণ্ড দেখছি, তা আমার নিজেরই বোধগম্য হলো না। তাও কেন জানি এখানে দাঁড়িয়ে থাকতে খুব করে মন চাচ্ছে। আমার দিকে তাকিয়ে থেকো না, নিজেকে সামলাতে পারবে না। দয়া করে আমার জন্য একটু খাবার এনে দিবে? কাল দুপুর থেকে না খেয়ে আছি। আমি যেন আকাশ থেকে পড়লাম ওর এমন কথা শুনে। যতদিন এই ছিল ও আমার সাথে, দেখেছি সর্বদাই খাবারকেও খুব প্রাধান্য দিত। আমাকে কোনো দিন খাবারের জন্য কষ্ট দেয়নি। কষ্ট দিলেও সর্বদাই খাবার সময় আমাকে সব ভালো খাবার দিতে বলতো আম্মুকে। আর ও কিছুক্ষণ পর পর এই খাবারের জন্য বায়না করত। ভাবতাম বুঝি জ্বালাতন করার জন্য এমন করত। কিন্তু আম্মু একদিন বলেছিল ওর খাওয়ার পছন্দের তালিকার মধ্যে সর্বপ্রথম ঝড় তুফান হোক, লাইফে খাওয়ার টাইমলি খাওয়া চাই। আর সেই মানুষ কিনা কালকে দুপুর থেকে না খাওয়া। আমি জলদি রান্নাঘরে গেলাম, ফ্রিজ থেকে আপেল ধুয়ে কেটে নিলাম, পাউরুটি আর ব্যাটার দিয়ে টোস্ট করে 1 কাপ চা বানিয়ে আসলাম। এসে দেখি টেবিলের ওপর মাথা রেখে চুপচাপ বসে আছে আর জানালার বাইরে তাকিয়ে আছে। আমি খাবারগুলো ওর পাশে রেখে হাঁটা দিলাম, কারণ ওর সামনে থাকা আর পসিবল না। কখন কি করে বলা যায় না। নুসরাত শোনো। জি? আমি তো এসব খেতে পারবো না, আমাকে একটা স্যুপ বানিয়ে দেবে? তুমি কি চাইছোটা কি? কিছুক্ষণ আগেই তো বললে আমি তোমার স্ত্রী না, তাহলে অর্ডার দিচ্ছ কোন অধিকারে? সরি, আমি আর কিছুই বললাম না ওকে। আমি একটু টোস্ট খেতেই দাঁতে ব্যথা করতে লাগলো। গত কয়েক মাস স্যুপ ছাড়া কিছুই খেতে পারি না। শরীরটা দুর্বল, আর শক্ত কিছু খেলে মনে হয় দাঁত ও মুখ ব্যথা করবে। তাই হলো। আর কালকে থেকে ওষুধ না খাওয়ার কারণে, ঘুম না আসার কারণে, না খেয়ে থাকার কারণে শরীর আরও বেশি নিস্তেজ লাগছে। আমি টোস্টটা রেখে 1 গ্লাস পানি খেয়ে চা ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে লাগলাম। দুধ চা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও এখন কিছুই করার নেই। বেচারিকে কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই যে আমার। ও চলে গেছে রুমে কিছুক্ষণ আগে। চা ঠান্ডা হতেই 1 চুমুকে পুরোটা খেয়ে নিলাম। তারপর আবার 1 গ্লাস পানি খেলাম। কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায়। না খাওয়ার কারণে আর
চা খাওয়ার কারণে পেট গুলিয়ে সব বেরিয়ে আসার জোগাড়। আমি ডাইনিংয়ের ওয়াশরুমে দৌড়ে গিয়ে জোরে কল ছেড়ে দিলাম। তারপর বমির সাথে রক্তবমিও করতে লাগলাম। পশু কেমো দেওয়ার পর থেকে কিছু খেলে রক্তবমি বের হচ্ছে। খাবার খুব প্রিয় বলে এটাও শেষে কেড়ে নিলা। সব প্রিয় জিনিসই হাতছাড়া হয়েছে, এটা আর কি বড় বিষয়। ওয়াশরুম ভালো মতো ফ্রেশ করে যাতে রক্ত কারো চোখে না পড়ে। আমিও ফ্রেশ হলাম। মাথা ভীষণভাবে ঘুরাচ্ছে, সাথে শরীরেও যন্ত্রণা হচ্ছে। এখানে থাকা যাচ্ছে না আর। আমার এমন অবস্থা দেখলে সিম্পাতি দেখানোর জন্য হলো আম্মু আর নুসরাত আমাকে দেখে রাখবে, ওদের কাছে রাখবে, কিন্তু আমার চাই না কারো সিম্প্যাথি। আমি ডাইনিংয়ে এসে লাগেজ থেকে ড্রেস নিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসলাম। তারপর আম্মু রুমে গেলাম। আম্মু একটু আসি। হ্যাঁ আসো। আমি চলে যাচ্ছি এখনই, তোমার সাথে একটা কথা বলতে আসলাম। কোথায় যাবে? যেখানে চলে গিয়েছিলাম সেখানেই। যা বলতে আসা, আমার রুমে, ও সরি, নুসরাতের রুমে 3টা প্যাকেট আছে। ও নিজে কোনো দিন তো ধরবে না আমি জানি, কিন্তু আমার একটা শেষ ইচ্ছা, ওকে বলো একটা প্যাকেট ওর জন্য। ও ভবিষ্যতে কোনোদিন কারো জন্য বউ সাজলে যেন ওই প্যাকেটের দেওয়া জিনিসগুলো পরে বউ সাজে। আমার স্বপ্ন তো অপূর্ণ থাকলো, ওকে দেখার অন্য কেউ না হয় ওকে অপসরীর কাজে সাজে দেখার সুযোগ পাক। আর বাকি 2টা প্যাকেটে আমার 2জন আম্মুর জন্য এনেছি। আমি গেলে ওগুলো গিয়ে দেখো। এইটা অন্তত না করো না। এখন আমি উঠি। সত্যি চলে যাবে? বলেই বেরিয়ে আসলাম। মায়া ত্যাগ করার জন্য আমার সত্যি চলে যেতে হবে। শেষ সময়টা আমার কপালে সুখে রইল না। এবার আমি গেলাম আর এক আম্মুর কাছে। আসবো আম্মু? হ্যাঁ বাবা, এসো এখানে বসো। বসার সময় নেই, একটু কথা বলার জন্য আসলাম। আম্মু আমি চলে যাচ্ছি, কেন যাচ্ছি বলতে পারলাম না। তবে আমি আপনার মেয়েটার যোগ্য না, তাই না থাকাই ভালো। যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করতে আসলাম, প্লিজ অনুরোধটা রাখবেন। হ্যাঁ বাবা বলো। আম্মুকে আপনি মন থেকে ক্ষমা করে দেন। ওনার জন্য নুসরাত আর আপনি এর আব্বু আর ভালোবাসা পাননি, তাই মনের চিলে কোঠায় যে অভিমান আছে তাকে ছুঁড়ে ফেলে দিন। আর নুসরাতকে ভালো দেখে কারোর সাথে বিয়ে দিয়ে দিন। দিন শেষে ওর পাশে আর কেউ যে নাই, সে শূন্যতা পূর্ণ করার দায়িত্ব যে আপনার। আর আপনার মেয়েটার ভালো আপনার থেকে আর কেউ ভালো বুঝবে না। তুমি যেও না বাবা, আমরা কোনো না কোনোভাবে তোমাদের আবার এক করে দেওয়ার চেষ্টা করব। কয়েকটা দিন সময় দাও। দয়া করে আবার মায়া জড়াবেন না আম্মু, বলে এই রুম থেকে বেরিয়ে আসলাম। ডাইনিং রুমে আসতেই দেখি নুসরাত টেবিলের খাবারগুলোর দিকে তাকিয়েই আছে আর বিড়বিড় করে কিছু বলছে। আমাকে দেখে রাগি লুক দিল। তারপর প্লেট কাপ ও বাটি নিয়ে রান্নাঘরের ভেতরে চলে গেল। আমি ছোট্ট একটা চিরকুট টেবিলের উপর রেখে আমার হাতের ঘড়িটা চিরকুটে চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম। আমি রান্নাঘর থেকে স্যুপ বানিয়ে এনে টেবিলে রেখেতেই দেখি টেবিলের ওপর একটা হাত ঘড়ি আর নিচে একটা ছোট্ট কাগজ। মেন গেটটা খোলা আর গেটের সামনে আম্মু দাঁড়িয়ে আছে। আমি কাগজটা হাতে নিয়ে চেয়ারে বসে পড়লাম। সেখানে লেখা ছিল, অনেক সাধনার পর পাওয়া জিনিসের মূল্য দিতে পারিনি বিধায় আজ আবার হার মেনে চলে যাচ্ছে। নিজের জীবনটাকে সুন্দর মতো করে গুছিয়ে নিও। আমি আর ফিরবো না তোমার জন্য। আমি প্রবাসে আমার অফিস কলিগ মায়াকে বিয়ে করে নিব। তুমিও নিজের মতো লাইফটা এনজয় করতে পারো। বলে যাওয়ার ইচ্ছে ছিল না, তাই এভাবে আবার পালিয়ে আসলাম। তোমার মিস্টার ওয়াটারপার উপর, সরি, কাপুরুষ। আমার আগে যেন মন চাচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ি। এই কাপুরুষটার জন্য আমি আবার কষ্ট করে খাবার বানাতে গিয়েছিলাম। আমি বাটি নিয়ে খাবারগুলো বেসিনে ফেলে দিলাম। 2 মাস পর। ডাক্তার প্লিজ আমাকে মেরে ফেলুন, আমার এই কষ্ট যা সহ্য হচ্ছে না। প্লিজ আপনি এমনভাবে বলবেন না। আমরা ডাক্তাররা কোনো দিনও চাই না একজনকে মৃত্যুর পথে ঠেলে দিতে। আমরা আমাদের সবটা দিয়ে আপনাকে আরও কিছুদিন বাঁচানোর চেষ্টা করব আল্লাহর রহমতে। প্লিজ আপনি আশা হারাবেন না। ডাক্তার আপনি তো পেশেন্টের ভালোর জন্য সবই করতে পারেন, আমার জন্য ছোট্ট একটা আবদার রাখতে পারবেন প্লিজ? জি বলুন। 10 বছর পর। নুসু, আমার ঘড়ি কোথায়? ম্যানি ব্যাগটাও পাচ্ছি না। এই নুসু! কি হলো আপনার? এমন ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? তাবাসুম জেগে যাবে তো। এই যে টেবিলের ওপরের এই সব না খুঁজে ওনার চিৎকার করে বাড়ি মাথায় না তুলে পেটের ভাত হজম হয় না? আরে নুসু জান, রাগ করো কেন? তোমার কাজের চাপ সব সময় থাকে, তাই তোমাকে কাছে পাওয়ার জন্য একটু বাহানা করি। তুমি কেন বোঝো না? ডাক্তার আপনার কবে বুদ্ধি হবে বলুন তো? মেয়েটার সামনেই শুরু করে দেন। ও তো ঘুমিয়ে আছে, এমন করো কেন? একটু পর হসপিটালে যাব, আসতে রাত হবে। 3.5 তোমার মুখটা না দেখে থাকা খুব কষ্টের, এটা কি বোঝো তুমি? বুঝলাম, কিন্তু আমি অনেক কাজ করার লোক,
এখন আমার কাজ করার ফিলিংস হচ্ছে হোক, আমি আপনাকে কষ্ট দেওয়ারই লোক। ওকে, বাই বাই। পাগলি একটা। এরপর আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। হসপিটালের পাশের কবরস্থানে গিয়ে কিছুক্ষণ একটা কবরের সামনে দাঁড়িয়ে থাকা আমার রোজকার রুটিন। তাই সর্বদাই কাজের অনেক চাপ থাকলেও আমি কবরের সামনে আগে যাবই, তারপর সব কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আশা করি আল্লাহ আপনাকে কবরের সকল আজাব থেকে রক্ষা করেছে। জানেন আজকে কি হয়েছে? তারপর প্রতিদিনের মতো আজকে সকালে সব ঘটনা বলতে থাকলাম। নুসরাতের লাইফে ওই কাপুরুষ ছিল না সবার অনুরোধে, কিন্তু তুতানকে এনে ওর লাইফে হ্যাপি এন্ডিং আনার চেষ্টা করেছে। তবে সবার কাছে একটা প্রশ্ন, তোমাদের মতো আশরাফুল কি